ওকে, কম্পাইল দিলাম। আচ্ছা, আশা করতেছি আপনারা আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আমি জাস্ট হচ্ছে আজকে আমাদের মূলত আমরা জাস্ট কিছু বলবো, কিন্তু মেইন আমরা মূলত আপনাদের কাছ থেকে শুনবো যে আসলে আপনারা কিভাবে মানে আমাদের কাছ থেকে কি রকম আপনারা এক্সপেক্ট করতেছেন। হ্যাঁ, তো সে বিষয়ে আমরা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে শুনবো। আমি প্রথমে একটু বলে নিই, আমার পরিচয় আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমামই জানেন, তারপরেও জাস্ট একটু বলার জন্য বলা। আমি মোহাম্মদ আল আমিন। আমি পড়াশোনা করতেছি এখানে ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে। তো এখানে আমি এগ্রিকালচারাল অ্যান্ড অ্যাপ্লাইড ইকোনমিক্সে পিএইচডি করতেছি। তো আমার পিএইচডির এবার এই তো সেকেন্ড ইয়ার শেষ হলো, থার্ড ইয়ারে আর কি, থার্ড ইয়ার চলতেছে আমার। তো আপনারা জানেন যে আমার একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে নেক্সট জেন অ্যাব্রোড। তো নেক্সট জেন অ্যাব্রোডের আমি ফাউন্ডার এবং হচ্ছে চেয়ারম্যান হিসেবে কর্মরত আছি। আর এই কিভাবে আমরা হচ্ছে এই যে বাংলাদেশ, সরি, ভিশনারি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ যাত্রা শুরু হলো, এই বিষয়ে আমি জাস্ট একটু ব্রিফ করব। তো এখানে হচ্ছে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। আহ স্ক্রিনটা ওকে, হ্যাঁ, এবার আশা করি ঠিক আছে। হ্যাঁ, আপনারা জানেন যে এই ভিশনারি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ একটা নিউ প্ল্যাটফর্ম। মানে আমরা এই প্ল্যাটফর্মটা দাঁড় করাইছি এই জন্য যে, বা এই যে বারবার ডিস্টার্ব হচ্ছে ওয়েটিং রুমটা, কি দেখেন তো ভাই কোনোভাবে সেটিং থেকে এটা ইয়ে করা যায় কিনা, যে ওয়েটিং রুম থাকবে না, মানে সরাসরি ওরা জয়েন করতে পারবে। আরামিন ভাই, ওটা নেক্সট টাইম থেকে করতে হবে। এখন তো জুম রানিং, এখন সেটা ও চেঞ্জ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে ভাই আপনি একটু এই দায়িত্বটা নিয়ে নেন ওইখান থেকে, মানে কেউ এ হলে অ্যাডমিট করে দিয়েন আর কি, আমার এখানে বারবার নোটিফিকেশন আসে আর কি। ওকে। তো আপনারা সবাই জানেন যে আসলে আমরা কেন হচ্ছে এই বিআরআইবিটা আমরা হচ্ছে, মানে এই প্ল্যাটফর্মটা আমরা দাঁড় করালাম। তো আমাদের কিছু মহৎ উদ্দেশ্য আছে, আমি এগুলা হচ্ছে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আপনারা জানেন যে মানে যে আমরা হচ্ছে নেক্সট জেন অ্যাব্রোড থেকে আমরা আমাদের যে যারা আপনার হলো মানে হায়ার স্টাডির জন্য আপনার, বিশেষ করে আপনার ইউএসএ তে আসতে চায়, এরকম যারা আপনার ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি মানে প্রোগ্রামে আসতে চায়, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা মানে ফুল সাপোর্ট দেই। তো এই ক্ষেত্রে আমি জাস্ট একটু বলে রাখি যে আমরা প্রথমে যেটা করি, ফর এক্সাম্পল আপনি ইউএসএ তে মানে আসতে চাচ্ছেন, কিন্তু আপনি খুবই ধরেন হচ্ছে মানে ডিলেমাতে আছেন, আপনি বুঝতেছেন না যে আসলে আমার এই প্রোফাইল নিয়ে হবে কিনা। তো এই জন্য আপনি যেটা করতে পারেন যে আমাকে আপনি হচ্ছে মানে নক করতে পারেন, আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হ্যাঁ, এখানে আপনি নক করলে যেটা হবে যে আপনার ফুল প্রোফাইলটা হচ্ছে আমি আপনাকে ইভালুয়েট করে দিতে পারবো, এবং আপনার কোন কোন জায়গাগুলোতে গ্যাপ আছে সেটা আমি হচ্ছে আপনাকে দেখাই দিতে পারবো এবং ধরাই দিতে পারবো, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি কাজ করতে পারবেন আর কি। তো আমরা মূলত হচ্ছে নেক্সট জেন থেকে মূলত যে সার্ভিসটা আমরা দেই সেটা হচ্ছে যে মানে একেবারে এ টু জেড একটা গাইডেন্স আপনি বলতে পারেন। যে একটা স্টুডেন্টের ধরুন হচ্ছে আপনার আইএলটিএস দিতে হয়, বা আপনার যারা ব্যাচেলর বা আপনার হলো মাস্টার্সে তাদের ক্ষেত্রে স্যাট জিআরই দিতে হয়। এরপর ধরুন হচ্ছে আপনার সবকিছু রেডি হয়ে গেল, এখন আপনার ইউনিভার্সিটি সিলেকশনটা করতে হবে। এখন এই যে ধরুন হচ্ছে আপনি তো জানেন যে ইউএসএ তো আপনার প্রায় হলো মোর দেন 5,000 আপনার ইউনিভার্সিটি আছে। তো এতগুলো ইউনিভার্সিটির ভিতরে আপনি মাত্র 10-12টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, সেখানে অবশ্যই আপনাকে অনেক স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে হবে। তো সেই ইউনিভার্সিটি সিলেকশনের কাজটাতে আমরা হেল্প করি। এরপর আপনার যে ডকুমেন্টগুলো রেডি করতে হয়, যেমন আপনার সিবি, এসওপি, রিকমেন্ডেশন লেটার বলেন, হ্যাঁ। এরপর হচ্ছে দেখা যায় যে আপনার কিছু ইউনিভার্সিটিতে অনেক সময় আপনার হলো ডেফিসিট থাকে, হ্যাঁ, ডেফিসিটের ক্ষেত্রে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার হচ্ছে মানে কিভাবে আপনি কালেক্ট করতে পারেন আমাদের সাথে, আপনার কিছু আপনার হলো ব্যাংক আছে মানে যারা আপনাকে এই এই হেল্পগুলো আপনার করতে পারবে।
এরপর আপনার ধরেন হচ্ছে সবকিছু হয়ে গেল, এখন আপনি ভিসা প্রিপারেশন নিচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা হেল্প করি। এরপর আপনি ফর এক্সাম্পল আপনি সবকিছু হয়ে গেল, আপনি ইউএসএ তে ল্যান্ড করলেন, হ্যাঁ। এখন সবাই তো ভাই আমরা চাই যে ইউএসএ তে এখানে সেটেল হইতে। তো ইউএসএ তে আপনি জানেন যে সেটেল হওয়ার জন্য আপনাকে ফার্স্ট যে ধাপটা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এখানে একটা গ্রিন কার্ড নিতে হবে, হ্যাঁ। তো গ্রিন কার্ডের নেওয়ার আপনার অনেকগুলো প্রসেস আছে, আপনি সহজে কিভাবে আপনি গ্রিন কার্ডটা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে মানে গাইডলাইন করা হবে। তো এই যে আমরা যে ফুল যে আপনার সাপোর্টটা দিচ্ছি, এখানে আমাদের একটা মানে ধরেন হচ্ছে ইউনিক আমরা মডেল এখানে হচ্ছে আপনার মডেল আমরা ডেভেলপ করছি। সেটা হচ্ছে কি, আমরা ইনিশিয়ালি সাইন আপ ফি জাস্ট হচ্ছে বাংলাদেশের এরকম মানে কোনো স্টুডেন্ট নাই যাতে আপনার এটা দিতে পারবে না, এরকম একটা নামমাত্র একটা সাইন আপ ফি নেই। আর আমরা মূলত আমাদের মেইন আমরা ফিটা নেই আপনার ভিসা পাওয়ার পরে। তো এটা করতেছি এজন্য যে আমরা আপনার জন্য অনেক কাজ করব, কাজ করার পরে আপনার একটা সাকসেস স্টোরি হবে। প্লিজ সবাই একটু মিউট করে নেন, হ্যাঁ। আপনার ওই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। যদি কারো মাইক্রোফোন আপনার হচ্ছে অন করা থাকে, হ্যাঁ, একটু প্লিজ মিউট করে নেন। এই জসিমউদ্দিন ভাই, আপনি একটু প্লিজ মিউট করেন। হ্যাঁ। ভাইয়া তোমার হচ্ছে গিয়ে ইয়ে মিউট হয়ে আছে, আলামিন ভাইয়া। হ্যাঁ, এখন আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, জি। হ্যাঁ, হ্যাঁ, ওকে ফাইন। তো এইখানে দেখা যাচ্ছে যে আপনি আপনার ফুল প্রোফাইলটা আপনি ইভালুয়েট করে নিতে পারবেন। তো আপনি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করলে ইনশাল্লাহ আপনি আমার সাথে কথা বলতে পারবেন এই বিষয়ে ডিটেলসে। এবার আসি যে আমরা কেন আসলে এই বিআরআইবিটা আমরা মানে এটা আপনার হলো এই ইনিশিয়েটিভটা আমরা নিলাম। আমি জাস্ট একটু গল্প বলি যে আমরা যখন হচ্ছে এই যে মিন্টিদেরকে আমাদের ফুল সাপোর্টটা দিচ্ছিলাম, হ্যাঁ, আইএলস এর এরপর জিআরই রিসার্চে, তখন আমাদের সাথে হচ্ছে অনেক স্টুডেন্ট আপনার নক করেছে যে ভাই মানে এই সার্ভিসটা আপনি তো হচ্ছে আপনাদের মেন্টিদেরকে দিতেছেন। ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট সে আপনাদের ফুল সাপোর্টটা নিবে না, সে চাচ্ছে যে যে সে শুধুমাত্র আপনাদের আইএলস এর কোর্সটা করবে বা জিআরই করবে বা রিসার্চ, হ্যাঁ, রিসার্চের আপনার হচ্ছে সার্ভিসটা নিবে। তো এই ক্ষেত্রে কি এরকম করা যায় কিনা যে মানে এটা হলো অন্যান্য স্টুডেন্টদের মাঝেও মানে যাতে হচ্ছে তারা হায়ার স্টাডি তাদের জার্নিটা আর একটু ইজি করতে পারে, হ্যাঁ। তো মানে এটা কি আপনার হলো সবার জন্য ওপেন করে দেওয়া যায় কিনা। তো সেই জায়গা থেকে মূলত আমি চিন্তা করলাম যে না আসলেই মানে এটা যদি আমি ওপেন করে দিই তখন দেখা যাবে যে বাংলাদেশে আপনার হলো অনেক স্টুডেন্ট আছে যারা আপনার হলো এই মানে হায়ার স্টাডিতে মানে আরো আসার জন্য আপনার তারা আপনার একটা ধরেন ইয়ে দেখাবে, আগ্রহ দেখাবে আর কি। তো সেই জায়গা থেকেই মূলত আমি আমার যারা হলো ধরেন পরিচিত ভাই ব্রাদার আছে মানে যারা আপনার যাদের ফিল্ডে অনেক এক্সপার্ট, হ্যাঁ, এরকম ভাই ব্রাদারদের নিয়ে দেন হচ্ছে আমরা মূলত এই বিআরআইবিটা আমরা হলো যাত্রা শুরু করি। তো আমাদের এখানে মানে লং টার্ম আমাদের গোল হচ্ছে এরকম যে আমি এটা মানে আমাদের প্রতিটা মিটিংই বলি আসলে আমাদের এই রিসার্চ যে কোর্স আমরা চালু করেছি এটা কখনোই আমাদের ধরেন হচ্ছে মেইন গোল ছিল না। আমাদের মেইন গোল হচ্ছে যে আমরা মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা হচ্ছে কিছু ধরেন গ্রান্ট আমরা ম্যানেজ করব। তো যে আপনারা তো জানেন যে এই গ্রান্টগুলো ম্যানেজ করলে এগুলো অবশ্যই আপনার হচ্ছে আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজ করাতে হয়। তো সেই জায়গা থেকে আমরা চাচ্ছিলাম যে এরকম আমরা কিছু হচ্ছে মানে স্টুডেন্টদেরকে আমরা মানে তৈরি করব, মানে যাদেরকে আমরা ইন ফিউচারে দেখা যায় যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা নিতে পারি। তো সেই একটা ধরেন ইনিশিয়েটিভ থেকে মূলত আপনার হচ্ছে রিসার্চ কোর্স এই ট্রেনিংটা আমরা হচ্ছে ব্যবস্থা করেছি। তো এখানে আমাদের ক্ষেত্রে আপনারা এখন হলো দুইটা সাপোর্ট পাবেন। একটা হচ্ছে কি যে আপনারা এই রিসার্চ হলো ট্রেনিং এর এই কোর্সটা আপনারা করতে পারবেন, আর একটা হচ্ছে যারা এই কোর্সটা করবেন এবং যারা সিনসিয়ারলি কাজ করবেন তাদেরকে হচ্ছে আমরা এই যে রিকমেন্ডেশন লেটারের সাপোর্টটা আমরা ইনশাল্লাহ দিব। তো দোয়া করবেন। আমরা চাচ্ছি যে মানে এই যে বিআরআইবি এটা আপনার হলো একটা ধরেন হলো মানে বাংলাদেশে একটা ইউনিক একটা প্রতিষ্ঠান করার জন্য আমরা যে যে প্রসেসগুলো আপনার দরকার, যেমন আপনার ট্রেড লাইসেন্স নেওয়া, এরপর হচ্ছে ধরেন আমাদের একটা ইয়ে থাকবে যে এটাকে কি বলা যায় যে একটা মানে ইনস্টিটিউশনাল একটা আপনার ইমেল অ্যাড্রেস থাকবে, হ্যাঁ, যাতে আমরা আপনাকে আমরা আপনাকে রিকমেন্ডেশন লেটার দিলে ওটার একটা ভ্যালিডিটি আর কি থাকে, হ্যাঁ। তো এই হচ্ছে মূলত আমাদের মানে বিআরআইবিটা আমরা কেন প্রতিষ্ঠা করলাম, হ্যাঁ, তার সে বিষয়টাতে। এখন আসেন যে আপনারা এই যে যে কোর্সটা করবেন, হ্যাঁ, এই কোর্সটাতে আসলে কি কি থাকবে। ফার্স্ট কথা হচ্ছে এই কোর্সটা আমরা ডিজাইন করছি এরকম ভাবে যে এটা ধরুন হচ্ছে একজন বিগিনার, তার কোনো আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, হ্যাঁ, এটা সেও করতে পারবে এবং হচ্ছে যার ধরনের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, তার যদি আপনার কোনো জায়গায় আপনার গ্যাপ থাকে সেই জায়গাটাতেও আপনার হচ্ছে সেই জায়গাটা ফিল আপ করতে পারবে এই কোর্সের মাধ্যমে।
তো এখানে আমরা মূলত যে দুইটা আমরা সেক্টর নিয়ে আমরা কাজ করি, একটা হলো সোশ্যাল সায়েন্স আর একটা হলো আপনার ফিজিক্যাল সায়েন্সের আপনার রিসার্চ গুলো নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা মূলত আমাদের মানে অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে মানে একটা মানে প্রতিষ্ঠানে যখন আপনার মানে এরকম রিসার্চ রিলেটেড কোনো যদি আপনার হলো মানে সাবজেক্ট থাকে, তারা যেটা করে যে আপনার হচ্ছে একটা ধরেন আপনাকে জাস্ট হলো বেসিক জিনিসগুলো শিখাইলো, হ্যাঁ, শেখানোর পরে এরপর ধরেন হচ্ছে আপনার কোর্সটা শেষ করে দিল। কিন্তু আমরা আসলে এরকম করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি কি যে আমরা চাচ্ছি এরকম, ফর এক্সাম্পল আপনি জানেন না যে একটা রিসার্চ আপনার হলো পেপার আপনার কিভাবে হলো বের করতে হয়, আমরা এটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। ফর এক্সাম্পল আপনার মাথায় এখন কিছু আসতেছে না, আপনি কোন টপিক নিয়ে আপনি রিসার্চ করবেন, তো আমরা আপনাকে শেখাবো যে আপনি কিভাবে একটা রিসার্চ গ্যাপ বের করবেন। রিসার্চ গ্যাপ বের করে দেন হচ্ছে আপনার কিভাবে মানে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে এবং আপনি কিভাবে মানে স্টেপ বাই স্টেপ আগাইতে পারেন। তো এরকম করে আমাদের যেটা থাকবে, আমরা প্ল্যান করেছি যে আমাদের প্রতিটা ক্লাসের পরে আমাদের হোমওয়ার্ক থাকবে। আপনাদের নেক্সট ক্লাসে জয়েন করার আগে আপনারা অবশ্যই ওই হোমওয়ার্কটা কমপ্লিট করে আসবেন। যদি এটা করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই কোর্সটা শেষ হওয়ার আগেই এরকমও হয়ে যেতে পারে আপনাদের পেপার পাবলিশড হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা পুরোটাই আসলে ডিপেন্ড করতেছে আপনি আসলে কতটুকু সিনসিয়ার। হ্যাঁ, তো সিনসিয়ারিটির জায়গা থেকে যদি আপনি হলো ঠিক থাকেন, তাহলে আমি বলবো যে এখানে এই কোর্স করে আপনি অবশ্যই অবশ্যই মানে সফলতা অর্জন করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে যেমন হচ্ছে যে কোর্সটা যেভাবে আর কি সাজানোর আর কি প্ল্যান করতেছি, যে আমরা আপনাদেরকে ধরুন হচ্ছে এই যে রিসার্চ, একটা অরিজিনাল রিসার্চ পেপার আপনার কি কি থাকে বা এটাকে কিভাবে লিখতে হয়, হ্যাঁ, এবং একটা রিভিউ পেপার আপনার হচ্ছে কিভাবে লিখতে হয় এবং আপনার হলো কি কি সেকশন গুলো থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস হচ্ছে আপনাদের মানে এগুলো আপনাদেরকে শিখাবো এবং আমরা মানে এগুলো আপনার হলো পর্যায়ক্রমে আমরা ডিসকাস করবো আর কি। এরপরে ধরেন হচ্ছে আপনারা তো জানেন যে বর্তমানে আপনার হচ্ছে মানে এই মানে এআই আপনার হচ্ছে এই যুগে মানে কিভাবে আপনার হলো এআইটা রিসার্চের ক্ষেত্রে আপনি ভালোভাবে ইউজ করতে পারেন এবং আপনার যে টুলস গুলো আছে, এখানে আপনার এআই টুলস আছে, এরপর আপনার হচ্ছে যেমন রেফারেন্সিং এর ক্ষেত্রে আপনার হলো কিছু টুলস আছে, তারপরে ধরুন হচ্ছে আপনার ডেটা যখন আপনি অ্যানালাইসিস করবেন, হ্যাঁ, ডেটা অ্যানালাইসিসের জন্য আপনার অনেকগুলো সফটওয়্যার আছে। এবং আপনার ধরুন হচ্ছে যে আপনি একটা সাপোজ একটা ইমেজ রেডি করবেন, ইমেজ রেডি করার জন্য আপনার অনেক সফটওয়্যার আছে। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। এরপরে ধরুন হচ্ছে এইগুলা মানে আমাদের ফার্স্ট ক্লাসটা হবে এরকম যে আমরা আপনাদেরকে রিসার্চ সম্পর্কে একটা আইডিয়া দিব, দেন আপনাদেরকে টুলস সম্পর্কে একটা আইডিয়া দিব। ওকে ফাইন, আপনাদের এই দুইটা হয়ে গেল। এখন হচ্ছে যে আপনারা এই রিসার্চ গ্যাপটা আপনারা বের করবেন, আমরা এই রিসার্চ গ্যাপটা কিভাবে বের করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটা গাইডলাইন দিব, দেওয়ার পরে দেন আপনাদেরকে কাজ দিয়ে দিব। ওকে ফাইন, এবার আপনি রিসার্চ গ্যাপ হলো বের করে আনেন, আপনাদেরকে একটা গুগল শিট ক্রিয়েট করে দিলাম, ওই গুগল শিট আপনারা এগুলো আপডেট করবেন এবং আমরা এগুলো রিভিউ করবো। রিভিউ করার পরে আমরা যদি কোনো জায়গায় হলো অ্যাড করার থাকে, যেমন এই জায়গাটাতে আপনার রিসার্চ গ্যাপটা এইভাবে না করে যদি এইভাবে করতেন, তাহলে এটা একটা পারফেক্ট একটা রিসার্চ হইতে পারে। হ্যাঁ, তো এরকম হচ্ছে আমরা একটা আপনাকে মানে ফুল একটা গাইডলাইন আপনাকে ইনশাল্লাহ দিব। তো এখানে এই টপিক সিলেকশনে আমি এই কথাটা অলরেডি আগে বলে ফেলেছি, আমরা হলো সোশ্যাল সায়েন্স আর হলো ফিজিক্যাল সায়েন্স এই দুইটা আমরা কভার করব। তবে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এটা ধরুন হচ্ছে মানে আমরা হচ্ছে প্রাইমারি বা আপনার হলো সেকেন্ডারি ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি, তো এই কাজটা করাটা ইজি। এই ক্ষেত্রে আপনি একটা অরিজিনাল পেপারে আপনি হচ্ছে রেডি করতে পারবেন ডেটা অ্যানালাইসিস করে। কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় যে এখানে এটা করতে গেলে আপনাদের অবশ্যই ল্যাব লাগবে। তো ল্যাবের ক্ষেত্রে যেটা মানে আপনার যদি অ্যাক্সেস না থাকে, তাহলে আপনার এই অরিজিনাল পেপার করা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা যেটা প্ল্যান করেছি যে আপনাদের যাতে হচ্ছে একটা রিভিউ পেপার থাকে এবং আপনারা এমন একটা রিভিউ পেপার করবেন যাতে আপনি ইউএসএ তে এখানে ফান্ডিং পেতে আপনাকে অনেক এটা হেল্প করবে আর কি। হুম। তো এরপরে ফিজিক্যাল সায়েন্স আপনারা তো জানেন যে আপনার রিসার্চ একটা ডিজাইন, আমরা আমরা যেটা প্ল্যান করছি যে ফিজিক্যাল সায়েন্সের জন্য আমরা আপনাকে একটা সুন্দর কয়েকটা টেমপ্লেট আমরা ধরাই দিব, আপনার রিসার্চ টপিকের উপরে বেস করে আপনাকে একটা টেমপ্লেট দিব। যে এই টেমপ্লেটটা থাকবে কি, যে এই টেমপ্লেটটা এমন ভাবে সাজানো থাকবে যাতে আপনার একটা সেন্টেন্স, সোজা কথা যে আপনি কিভাবে লিখবেন, মানে এ টু জেড একটা গাইডলাইন থাকবে আপনার। হ্যাঁ, যাতে ওই টেমপ্লেটটা দেখলে ও আচ্ছা এই রিসার্চ এরকম না, এটা তো আমার আমার কাছে খুবই মানে ডাল ভাত এরকম মনে হবে আপনার কাছে ওই টেমপ্লেটটা দেখলে আর কি। তো ওইভাবে আমরা একটা মানে হচ্ছে আপনাদের রিসার্চ টপিকের উপর বেস করে আমরা ইন্ডিভিজুয়াল হলো টেমপ্লেট দিয়ে দিব। তো সেভাবে দেখা যাবে যে আপনাদের মানে রিসার্চটা অনেক ইজি হয়ে যাবে আর কি। আর সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা আমি প্ল্যান করতেছি যে এরকম যে আমি মানে আপনারা হচ্ছে একটা মানে রিসার্চ স্টেটমেন্ট হচ্ছে একটা দিবেন, যে এখানে আপনার হলো কোন টপিকের উপর আপনি রিসার্চ করতে চাচ্ছেন, আপনার রিসার্চ টপিকটা কি, রিসার্চ কোশ্চেন থাকবে এখানে, আপনি কোন মেথোডলজি ইউজ করতে চাচ্ছেন, আপনি হচ্ছে মানে কোন জায়গা থেকে আপনি ডেটা কালেক্ট করবেন এবং আপনার কোন ধরনের সফটওয়্যার আপনি ইউজ করতে চাচ্ছেন, এগুলো ডিটেলস দিয়ে আপনি আমাকে একটা রিসার্চ স্টেটমেন্ট সাবমিট করবেন। দেন আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল আপনাকে ওই রিলেটেড গাইড করবো আর কি।
ওকে, এইটা একটা পার্ট গেল। এরপরে এখানে এই কথাগুলো অলরেডি মানে অনেকগুলো কথা চলে আসছে, যেমন ডেটা অ্যানালাইসিসের বিষয়গুলো, যেমন আপনার মানে আমাদের সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে মোস্ট পপুলার হচ্ছে, মানে বাংলাদেশে যদিও পপুলার হচ্ছে এসপিএসএস, কিন্তু অনেস্টলি স্পিকিং ইউএসএ তে আপনার মূলত মোস্ট পপুলার হচ্ছে দুইটা সফটওয়্যার, আপনারা জানেন কিনা জানি না, একটা হচ্ছে স্ট্রাটা আর একটা হচ্ছে আর মূলত, হ্যাঁ। তো এখানে আপনারা স্ট্রাটা এবং আর এ কিভাবে আপনার হচ্ছে বা আপনাদের ডেটাগুলো অ্যানালাইসিস করতে পারেন সেই বিষয়ে আমি একটা বেসিক আইডিয়া দিব, এবং অ্যাডভান্সড যে আপনার হলো যে আপনার রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমি আমার এই মানে ইউএসএ তে মাস্টার্স এবং পিএইচডি লাইফে আমি যে রিসোর্স গুলো আমি পেয়েছি সেগুলো আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা হচ্ছে মানে ওগুলা প্র্যাকটিস করতে পারেন, এবং আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হবে আর কি প্রতিটা টপিকের উপরে। এরপর রেফারেন্সিং টুলস এর উপরে অলরেডি অনেক কথা হয়ে গেছে। এরপরে তো মানে আমরা হচ্ছে যেমন একটা রিসার্চ করতে গেলে যে আপনার সেকশন গুলো থাকে, যেমন আপনি কিভাবে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখতে হয়। মানে ইন্ট্রোডাকশনটা মানে এরকম, ইন্ট্রোডাকশনের ভিতরে ধরুন ফর এক্সাম্পল আপনি 7টা প্যারাগ্রাফ লিখবেন, হ্যাঁ। তো 7টা প্যারাগ্রাফের ভিতরে ফার্স্ট প্যারাগ্রাফটা কি হবে, এখানে কি সেন্টেন্স গুলো আসবে, সেকেন্ড প্যারাগ্রাফটা কি হবে, এখানে কি আপনার হলো কোন বিষয়গুলো আপনাকে এখানে হাইলাইট করতে হবে, এরকম করে মানে সোজা কথা ইন্ট্রোডাকশনের ভিতরে প্রতিটা সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা হচ্ছে ডিসকাস করব, মানে যাতে আপনি মানে মানে এ টু জেড বুঝতে পারেন যে আসলে না, ওকে ফাইন, আমাকে ইন্ট্রোডাকশনটা তাহলে মানে লেখার সময় আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কি। তো এরকম করে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, এরপর আপনার লিটারেচার রিভিউ, তারপরে আপনার হলো এই যে মেথোডোলজিটা, রেজাল্ট এবং ডিসকাশন সেকশনটা, এরপর কনক্লুশন, মানে এই সব কিছু আমরা ডিটেলসে আপনাদেরকে বুঝাবো আর কি। তবে আমরা চাচ্ছি এরকম করে যে এগুলো আপনাকে একসাথে সবকিছু বুঝাতে না, মানে আপনাকে একটা পার্ট দিব, আপনি এটা মানে সরি একটা পার্ট আপনাকে শিখাবো, আপনি এটা করবেন, করার পরে ওকে ফাইন, আমরা আপনার যে কাজটা দিলাম সেটা আমরা হলো হোমওয়ার্কটা আমরা দেখবো, আমরা রিভিউ করবো, রিভিউ করার পরে দেন যদি মনে করি যে না ওকে ফাইন আপনি এটা ঠিক আছে, এরপর আমরা নেক্সট সেকশনটাতে যাব, মানে এরকম করে আমরা প্রতিটা সেকশনে মানে আগাবো, যাতে কনক্লুশন পর্যন্ত গেলে দেখা যাবে যে আমাদের একটা ফুল পেপার রেডি হয়ে যাবে, এবং তারপর আমরা ওই পেপারটা যাতে একটা ভালো জার্নালে পাবলিশ করতে পারি আর কি। তো এরপরে আরো এখানে অনেক কথা আমাদের রয়ে গেছে, যেমন আপনি কিভাবে একটা ভালো মানে জার্নাল আপনি হলো বের করবেন, হ্যাঁ। এরপরে ধরেন হচ্ছে মানে কিভাবে আপনি একটা রিসার্চ প্রপোজাল লিখবেন, এবং আপনার হলো যেমন পিএইচডি বা মাস্টার্স এর ক্ষেত্রে আপনি যেখানে অ্যাপ্লাই করেন না কেন, এগুলাতে আপনার হলো কিভাবে আপনি এই রিসার্চটাকে খুব সুন্দরভাবে হাইলাইট করতে পারেন, হ্যাঁ। এইগুলো নিয়ে আমাদের খুব মানে সুন্দরভাবে আমাদের ডিসকাশন হবে ইনশাল্লাহ। তো লাস্টে আমরা রাখছি একটা বিষয় যে মানে এই রিসার্চ করতে গেলে অবশ্যই আমাদেরও কিছু মানে আপনার হলো মানে ইথিক্যাল বিষয় আছে, এগুলো আমাদের মেনটেন করতে হবে, তো সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো আর কি। তো এই হচ্ছে মূলত আমাদের কোর্সের একটা জাস্ট একটা মানে প্ল্যান আর কি। মানে আমাদের মানে র্যান্ডমলি ধরুন আমাদের এই পিএইচডি লাইফে রিসার্চ করতে গিয়ে হ্যাঁ, মানে যে বিষয়গুলো আমাদের মাথায় আসলো, হ্যাঁ, কি তার উপরে বেসিস করে মানে আমি আপনাদেরকে এই বিষয়গুলো বললাম। কি বললেন? ফাহিম ভাই প্লিজ একটু মিউট করে নেন, আমরা সবার কত? কোশ্চেন লাস্টের দিকে নিব, হ্যাঁ। ফাহিম ভাই একটু প্লিজ মিউট 500। করেন। ও, হ্যাঁ, ওকে ফাইন। এরপরে আসি দাঁড়ান একটু। হ্যাঁ, ওকে ফাইন। হ্যাঁ, এরপরে মানে আমি যে বিষয়টাতে মানে হাইলাইট করতে চাই যে আসলে আপনি যদি এই কোর্সটা করেন আপনার মানে এখানে আপনি কি বেনিফিট পাবেন, সোজা কথা আপনি কি গেইন করতে পারবেন। ফার্স্ট হচ্ছে যে আপনার সোজা কথা আপনাদের সবাই তো টার্গেট যে আপনার একটা সময় মাস্টার্স বা পিএইচডি তে ইউএসএ তে আসা আসা না। তো এখানে যদি আপনি আগে থেকেই মানে রিসার্চ প্রসেসটা আপনি এ টু জেড জেনে যান, তাহলে আপনার এখানের এই মাস্টার্স বা পিএইচডি লাইফটা তুলনামূলকভাবে অনেক ইজি হয়ে যাবে আর কি, হ্যাঁ। না, তো সেই এই টাকা তো নিয়ে নেন। ফাহিম ভাই আপনি একটু প্লিজ ভাইয়া আপনি একটু মিউট করে নেন, হ্যাঁ, আপনার কথাগুলো শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে ফাইন। এরপরে ধরেন হচ্ছে মানে এখানে আপনারা তো জানেন যে আমরা এখানে যারা মানে অ্যাজ এ মেন্টর হিসেবে আসি, এখানে সবাই আপনার হলো এখানে পিএইচডি, আমরা হচ্ছে পিএইচডি ফেলো হিসেবে এখানে আসি। তো সেই সেই জায়গা থেকে যে আমরা আপনার হচ্ছে কি ধরনের মানে এই যে পিএইচডি লাইফে আমরা মানে রিসার্চটা কিভাবে করি বা আমরা হলো কি কি আমরা হচ্ছে মানে চ্যালেঞ্জ গুলো ফেস করি, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনি যদি সিনসিয়ার থাকেন, আপনার অবশ্যই অবশ্যই একটা মানে ভালো জার্নালে একটা পেপার পাবলিশড হবে, এইটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি আপনি মানে লাস্ট পর্যন্ত আপনি লেগে থাকতে পারেন আর কি। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে যে আপনার যদি একটা পেপার থাকে এবং আমরা দেখি যে আপনি আন্তরিকতার সহিত আপনি আমাদের সাথে কাজ করেছেন, তাহলে আমরা আপনাকে একটা ভালো একটা রিকমেন্ডেশন লেটার দিব, যে রিকমেন্ডেশন লেটারটা আপনাকে একটা ভালো ফান্ড পেতে অনেক অনেক হেল্প করবে।
ওকে ফাইন, এই হচ্ছে মোটামুটি আমি মানে আমার পক্ষ থেকে যা বলার আমি মোটামুটি বললাম। এখন আমি আপনাদেরকে দেখাই কয়েকটা জাস্ট সাকসেস স্টোরি। আমি অনেস্টলি ভাই আমি গতকালকে রাতে আমি ওরকম ভাবে ঘুমাইতে পারিনি। আমার ঘুম মানে ঘুমাইতে ঘুমাইতে আমার 3টা বেজে গেছে, এর আবার এই যে ফজর নামাজ পড়তে উঠছি 6টায়, তো মাত্র 3 ঘন্টা ঘুমাইছি। হ্যাঁ, আমি এই জন্য স্লাইডটা ওইরকম ভাবে রেডি করতে পারিনি। তারপর আমি মানে চেষ্টা করেছি যে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। যেমন দেখেন, এই যে একটা স্টুডেন্ট, উনি হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্সে এই পিএইচডি তে আপনার ইউএসএ তে আসছে। উনি দেখেন উনি কি পরিমাণ স্কলারশিপ পাইছে, ফেলোশিপ প্লাস আপনার হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, এটা অবলিক দিছে এই জন্য কারণ আপনার এটা সেমিস্টার টু সেমিস্টার অনেক সময় আপনার ভ্যারি করে। যেমন ফর এক্সাম্পল আমার লাস্ট সেমিস্টারটাতে আমি হচ্ছে টিএস ছিলাম, এখন আবার এই সেমিস্টারতে আমি এখন আবার আরে আছি। হ্যাঁ, তো এই উনি হচ্ছে ফেলোশিপ পাইছে এবং গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পাইছে এবং হেলথ ইন্স্যুরেন্সটাও কভার পাইছে। ওনার প্রোফাইলটা একটু দেখেন আপনি, তাহলে বুঝতে পারবেন। ওনার সিজিপিএ ছিল 3.60, আইএলটিএস ছিল 8, ওনার কোনো জিআরই ছিল না, 2টা রিসার্চ পেপার ছিল, আর হচ্ছে আপনার হলো 4 বছরের তার হলো জব এক্সপিরিয়েন্স ছিল। মানে এই প্রোফাইল দিয়ে সোজা কথা সে আপনার হচ্ছে ফেলোশিপ, বাই এটা কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। যেন আমাদের হচ্ছে এই যে তরিকুল ভাই আছে, উনি কিন্তু এখানে যখন আসছে উনি এই ফেলোশিপ পাইছে প্লাস হচ্ছে আপনার টিএ এবং আরএ পাইছে। হ্যাঁ, তো ফেলোশিপটা হচ্ছে এটার জন্য আপনাকে কোনো কাজ করা লাগবে না, আপনি এমনি এমনি এই টাকাটা পাবেন আর কি। তো এই যে ধরেন আমি যদি ওনার এই প্রোফাইলের কথা যদি বলি, উনি যে পরিমাণ ফান্ড পাইছে, এটা যদি আমি একটা ধরেন হচ্ছে একটা মানে এটা কত ভ্যালু হইতে পারে, হ্যাঁ, এটা যদি আমি মেজার করি, ধরেন ফেলোশিপ প্লাস হচ্ছে ওনার টি আর এ মিলে উনি বছরে হয়তো আপনার এরকম পাইতে পারে যে এটা মিনিমাম 30,000 থেকে আপনার ধরেন হচ্ছে 36,000 মতো আপনার যাবে। এটা হচ্ছে এই টাকাটা শুধুমাত্র আপনাকে মানে এখানে লিভিং কস্ট মানে আপনার খরচের জন্য এটা আপনাকে হাতে দিবে ভাই, বুঝছেন? এই 36,000 ডলার মানে ধরেন হলো মান্থলি আপনার প্রায় হলো 3,000 ডলার মতো আপনি পাবেন। এরপরে আপনার এখানে যে ধরেন হচ্ছে যে টিউশন ফি আছে, এরপর আপনার হেলথ ইন্স্যুরেন্স, এগুলো তো আপনার হচ্ছে মানে পুরোটাই ওয়েব করে দিল। কিন্তু ভাই প্রোফাইলের দিকে তাকান, তার আছে কি, তার 2টা পাবলিকেশন আছে। এরপর আমি নেক্সটটাতে একটু যাই, এখানে দেখেন এই ভদ্রলোক উনি হচ্ছে কি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি তে আপনার ইউএসএ তে আসছে। ওনার ওনার দেখেন উনি কি কি পাইলো, উনি হলো ফুল টিউশন ওয়েবার পাইছে এবং হচ্ছে এই যে গ্রাজুয়েট রিসার্চ যে আপনার অ্যাসিস্ট্যান্টশিপটা আর হলো গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, দুইটাই ওনাকে অফার করছে। এখানে হেলথ ইন্স্যুরেন্সও ওনাকে অফার করছে। তো দেখেন এই ওনার প্রোফাইলটা একটু দেখেন, ওনার সিজিপিএ ছিল 3.94, উনি হচ্ছে আইএলটিএস দেয় না, ডুওলিঙ্গোটা দিছে 115 পাইছে। ওনার কোনো জিআরই ছিল না, ওনার পাবলিকেশন ছিল 2টা এবং তার ভিতরে আপনার একটা ছিল পাবলাইজড, এটা কো অথর, আর একটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে। খেয়াল করছেন বিষয়টা? মানে দেখেন কি প্রোফাইল নিয়ে, মানে এখানে আপনাকে অবশ্যই একটা জিনিস আমি একটু বলে রাখি যে আপনার কোন জায়গাটাতে মানে আপনার প্রোফাইলের কোন জায়গাটাতে আপনার হচ্ছে ধরেন গ্যাপ আছে, আপনাকে ওই গ্যাপটা ফিল আপ করতে হবে সোজা কথা। এখন ধরেন এই ভদ্রলোকের ওনার সিজিপি অনেক হাই। হ্যাঁ, তো উনি উনি চিন্তা করলো যে আমার সিজিপি যেহেতু হাই, আমার আসলে জিআরইটা না দিলেও আমার হয়, কারণ জিআরই ছাড়াও যাদের সিজিপি ভালো থাকে বা রিসার্চ পেপার থাকে তাদের জিআরই না দিয়ে আপনার এখানে ফুল ফান্ডে আসা যায়। যেরকম এই যে আপনার এই প্রোফাইলটা আমি দেখালাম, তারপর আগের প্রোফাইলটা আমি দেখালাম, এরপরে আর আর কিছু প্রোফাইল। হ্যাঁ, এখানে এই যে দেখেন আরেকটা প্রোফাইল, এটা হচ্ছে মাস্টার্সের। হ্যাঁ, তো এই স্টুডেন্ট কি করছে দেখেন, আহ, উনি কোনো জিআরই দেয় নাই, ওনার রেজাল্ট ছিল 3.90, ওনার আইএল ছিল আপনার 6.5, ওনার পাবলিকেশন ছিল 4টা। উনি কি পাইছে দেখেন, পাইছে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং টিউশন ওয়েবার পাইছে। মানে সোজা কথা টিউশন ওয়েবার পাইছে এবং আপনি এই যে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাইলে মানে এখানে আপনার লিভিং কস্ট আপনার আপনি বিয়ার করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার হয়তো মানে বাংলাদেশে আপনি কিছু টাকা সেভ করে যদি আপনি ওইভাবে চলতে পারেন তাহলে এখানে আপনি পাঠাইতে পারবেন আর কি। তো আমি মোটামুটি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর ট্রাই করলাম যে মানে আপনার যদি মানে এরকম হয় যে প্রোফাইল ধরুন হচ্ছে আপনার স্ট্রং থাকে, আপনার যদি মানে আপনার যদি টাইম না থাকে যে আপনার এখন জিআরই দেওয়ার টাইম নেই, আপনি যদি রিসার্চে যদি ভালো করে মানে পেপার পাবলিশ করতে পারেন, তাহলে এখানে আপনার ভালো একটা অপরচুনিটিস আছে এখানে ফুল ফান্ড আপনার ইউএসএ তে আসার। তো এই জন্য আমি বলবো যে যারাই এখানে জয়েন করেছেন সবাই একটু প্লিজ মানে সিরিয়াসলি নিয়েন, যে মানে আমাদের গাইডেন্সটা ফুললি ফলো করেন। আশা করি ইনশাল্লাহ আপনি একটা সময় না একটা সময় আপনি ইউএসএ তে আসতে পারবেন। ওকে, এরপরে আসেন এই যে এখানে আরেকজন ভদ্রলোকের আছে, আমি ওনারটা ডিটেলসে গেলাম না। এখন আসেন যে আমাদের এই যে ধরেন হচ্ছে আপনারা আমাদের সাথে হলো মানে জাস্ট হচ্ছে এখন মানে আমাদের সাথে সাইন সাইন আপ করছেন। হ্যাঁ, এখন এখন আপনাদের কাজ হচ্ছে কি যে জাস্ট হচ্ছে এখানে মানে এতটুকু নিজের ভিতরে মানে একটু কনফিডেন্স আনবেন যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। হ্যাঁ, মানে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, জাস্ট আপনাকে কি করতে হবে, আপনাকে একটু মানে সিনসিয়ারলি কাজ করতে হবে এবং আপনাকে অবশ্যই মানে আপনি যে কাজটা করতেছেন সেটার উপরে মানে ফুললি ফোকাস থাকতে হবে। মানে এরকম যাতে না হয় যে ধরুন আপনাকে আমরা একটা কাজ দিলাম যে আপনি কিছু করলেন কিছু করলেন না। হ্যাঁ, তাহলে যেটা হবে যে একটা সময় দেখা যাবে যে মানে আপনি আপনার যে হলো ধরেন হচ্ছে এটারে কি বলা যায় যে যে গোল আছে সে গোল থেকে আপনি কিন্তু হলো সরে যাবেন। হ্যাঁ, তা আপনি যেটা করবেন যে গোল গোল থেকে যাতে আপনি সরে না যান এজন্য মানে আপনার অল্টারনেটিভ অন্যান্য যে অপশনগুলো আছে, আপনি মনে করবেন যে না ভাই আমার লাইফে একটাই স্বপ্ন, আমি ইউএসএ তে আসবো, আমি অন্য কোনো আপনার দিকে আমি ডাইভার্ট হব না, আমি এখানে যেহেতু রিসার্চ করতেছি আমাদের এখানে
মানে মেন্টররা বলছে যে এখানে রিসার্চে ভালো করতে পারলে তাহলে এখানে একটা ফুল ফান্ডে আসতে পারবো। ওকে, আমি এই লক্ষ্যে তাহলে আমি সামনে আগাই। হ্যাঁ, তো আমি বলবো যে আমরা এই যে এই জার্নিটা আমরা শুরু করতে যাচ্ছি, আপনারা একটু প্লিজ লেগে থাকেন, ইনশাল্লাহ এখানে আপনারা ভালো করতে পারবেন। আমরা চাই যে বাংলাদেশ থেকে আপনার প্রতি বছর মানে আরো আপনার হলো হিউজ পরিমাণ স্টুডেন্ট আসুক, সেই জায়গা থেকেই মূলত আমরা আপনাদের জন্য মানে এই এত কিছুর হলো ব্যবস্থা আমরা মানে করতেছি আর কি। তো ঠিক আছে, অনেক কথা বললাম। আমি লাস্ট শুধু বলবো যে আপনাদের যদি কোনো আপনার কোয়ারি থাকে, আমাদের এই যে info.brib@gmail.com এটাতে আপনারা হচ্ছে ইমেল করতে পারেন। এবং যে কোনো কোশ্চেন যদি থাকে আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। জাস্ট একটু লিখবেন যে ভাই মানে আমি হচ্ছে এই যে রিসার্চ কোর্সটা করতেছি, আপনার সাথে একটু কথা বলবো, জাস্ট এটুকু বলবেন। এরপরে আপনার সাথে একটা টাইম বের করে দেন, ইনশাল্লাহ ডিটেলস আরো কথা বলা হবে। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমাদের সাথে এখানে আরো তিনজন হচ্ছে মেন্টররা আছেন। তারা হচ্ছে আপনাদের সাথে কথা বলবেন এবং আরো ওনাদের কাছ থেকে মানে আরো ডিটেলস জানতে পারবেন। হ্যাঁ, আমি প্রথমে এখন একটু সুযোগ করে দেই এই যে তরিকুল ভাই, কি এখন কথা বলবেন? আচ্ছা, আমি পরে বলতেছি। ওকে, তাহলে এরপরে আচ্ছা, মামুন ভাই আছেন? মামুন ভাই এই, শুনতেছেন? হ্যাঁ ভাই আমি আছি। আমি আছি। হ্যাঁ ভাই, আপনার ভাই আপনার আকাশটা কিন্তু অনেক সুন্দর, আবারও বললাম ভাই। থ্যাংক ইউ ভাই। আপনি তো সব বলে ফেলছেন আসলে। এখন আমাদের উদ্দেশ্যটা কি সেটা তো বলে ফেলছেন। So, আপনার যদি কোনো কিছু অ্যাড এখন করার থাকে এবং জাতির উদ্দেশ্যে কিছু মানে মোটিভেশনাল কিছু কথাবার্তা বলেন। মোটিভেশন আসলে যদি আমার হিসাবটা বলি, আমি বরং আমারটাই এখানে যারা মেন্টি আছে তাদের তাদের জন্য বরং ইন্সপিরেশন হইতে পারে। যেমন আমি যখন অনার্স দেই, তখন আমার রেজাল্ট ছিল মাত্র 3.32, এবং মাস্টার্সও ছিল 3.4, সরি 3.52। অনেক কম রেজাল্ট ছিল আসলে। কিন্তু আপনি যখন একটা পাবলিশ করবেন তখন ওটা অনেকটা আগায় নিয়ে আসে আর কি। মানে আমার এই রেজাল্ট নিয়ে অনেকে কি করে না, যে 3.5 এর নিচে আসে, মানে অনেকে সাহস করে না। কিন্তু আসলে পাবলিকেশন থাকলে মানে অনেকটা সহজ হয়ে যায় আর কি। আমার হলো ওটাই ইন্সপিরেশনাল কথা আর কি। আর আমি যখন বায়োলজিক্যাল সায়েন্সের মানুষ, আর রিভিউ আর্টিকেল লেখার ক্ষেত্রে যারা বায়োলজিক্যাল সায়েন্স প্রেফার করবে, ইনশাল্লাহ আমি তাদেরকে হেল্প করতে পারবো। এই এতটুকু। আচ্ছা, মামুন ভাই চমৎকার একটা কথা বলেছেন। আমি মূলত যে প্রোফাইল গুলো দেখেছি সবগুলো হাই প্রোফাইল ছিল আর কি। হাই প্রোফাইল বলতে এটা যে সিজিপি অনেক হাই ছিল। আমি মানে খুবই সরি। আমারটা অনেক কম ছিল আসলে, মানে ওই সময়, মানে আমি এখন দেখি আর কি, যারা আমার বেশি যারা ছিল আমার বন্ধুরা, মানে মোটামুটি সবারই প্রোফাইল অনেক ভালো ছিল। কিন্তু আমার বলতে ছিল অনেক কম। কিন্তু আমার একটা জায়গায় স্ট্রেন্থ ছিল, সেটা হলো আমার অনেকগুলো পেপার ছিল। ওই পেপারের কারণে আসলে, যে আমার আইএলটিএস স্কোর বলেন, মানে মোটামুটি অ্যাভারেজ, কিন্তু পাবলিকেশন থাকার কারণে মানে অনেকটা আমি আমি 4টা ইউনিভার্সিটিতে এডমিশন পেয়ে গেছি প্রথমবারে, শুধুমাত্র ওই যে পেপারের কারণে, আর কিছু না, আর আমাদের কিছু এই না। যে আমাদের আমি আরেকটু অ্যাড করি যে আমাদের বস যে তরিকুল ভাই আছেন, হ্যাঁ উনি ওনার হিউজ পরিমাণ পেপার আছে বুঝছেন তো। উনি ওনার গল্পটা শেয়ার করবে যে উনি কেন বা কি জন্য উনি গ্রাজুয়েট সরি মানে ফেলোশিপটা পাইলো বা কিভাবে পাইলো। ভাই আপনি একটু এটা অ্যাড করেন লাস্টের দিকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি আমাদের আসাদ ভাই। এই আমাদের আরেকজন হচ্ছে জেম আছেন। ভাই আপনি যদি কিছু জাতির উদ্দেশ্যে বলতেন ভাই। আসসালামু আলাইকুম। আমি আসলে খুব আহ, আহ, বেশি যে বলতে পারবো এরকম না, গুছায় বলা আসলে কঠিন। তবে আমি আমার স্টোরিটা বলতে পারি যে কিভাবে আসলে চিন্তা করছি এবং কিভাবে আসলে আল্লাহ তাআলা দিছেন বা এরকম। তো এক নম্বর হচ্ছে যে আপনার যদি কিছু বিষয় আছে যে ইউএসএ তে আসলে কমপ্লিট প্রোফাইলটা দেখে যে আপনি ওভারঅল কেমন। ওভারঅল বলতে আপনার কিছুটা ইংলিশ মানে ইফিসিয়েন্সি বা হচ্ছে মোটামুটি জিআরই অথবা টফেল অথবা আইএলটিএস আছে কিনা, বা এটার স্কোরটা কেমন। এক দুইটা মানে ক্রাইটেরিয়া হলো যে জিপিএ মোটামুটি কিনা, তারপরে রিসার্চ প্রোফাইলটা কেমন মোটামুটি কিনা, তারপরে স্কোরটা মোটামুটি কিনা, বা হচ্ছে রাইটিং এসে বা এই জাতীয় জিনিসগুলো ঠিক আছে কিনা, কোনো জব এক্সপিরিয়েন্স আছে কিনা। তো এই আপনার মূল টার্গেট থাকবে যে আপনি যখনই শুরু করেন এই 4টা ক্রাইটেরিয়ার অ্যাটলিস্ট 3টা অথবা 2টা, আড়াই অথবা 3-এর মতো আপনি কভার করে ফেলবেন
চলে আসার আগে, তাইলে ইনশাল্লাহ আর কি এটা হচ্ছে একটা আহ, উম, মানে মূল ক্রাইটেরিয়া যে 2.5 অথবা 3-এর মতো আপনি ফিল আপ করে ফেলবেন, যে আপনার জিপিএ মোটামুটি, আপনার স্কোরও মোটামুটি, আইএলটিএস বা টফেল বা জিআরই যেটাই দিচ্ছেন, আর রিসার্চও মোটামুটি। কিন্তু আহ, একটা জিনিস হলো কি যে মোটামুটি সবগুলোই ম্যানেজ করা যায়, কিন্তু রিসার্চটা আসলে শেষ মুহূর্তে এসে মানে ম্যানেজ করা যায় না। কারণ হচ্ছে এটা তো কোনো মানে পড়ালেখা না যে এটা আমি পড়ে কভার করে ফেলবো। ধরেন জিআরই টফেল আপনি একবার খারাপ হয়েছে স্কোর, আপনি এটা আবার নতুন করে দিতে পারবেন। চলে আসার আগে আপনি ধরেন প্রথমবারে আপনার 5.5 আসছে, তাহলে আমরা পরে আবার দিলে আপনি 8 পেয়ে গেলেন, তাহলে আপনি টফেলে ধরেন আপনি 100 পেয়ে গেলেন, আর আইএলটিএস এ ধরেন আপনি 8 পেয়ে গেলেন, তাহলে আপনার এটা কভার হয়ে গেল। কিন্তু রিসার্চেরটা এরকম না, রিসার্চেরটা হচ্ছে একটা মনে করেন একটা নাইফের মতো, যে প্রথম দিকে ধার কম থাকে, বারবার হচ্ছে আপনাকে শার্প করতেছেন শার্প করতেছেন, আস্তে আস্তে হচ্ছে কি এক সময় এটা দুর্দান্ত একটা ধরেন তরবারি হয়ে যাবে বা একটা ইয়ে হয়ে যাবে। তো বিষয়টা আসলে এরকম। তো এইটার জন্য অনেকের একটা বিরাট অংশের একটা মানে একটা গ্যাপ থাকে, যে অন্যগুলা ঠিক আছে কিন্তু এই রিসার্চটা না থাকার কারণে তখন ওভারঅল যে প্রোফাইল হয়, অ্যাডমিশন যখন আপনি সাবমিশন দিবেন, আপনার প্রোফাইলটা সাবমিট করবেন, তখন এখানে ইউএসএ তে একটা অ্যাডমিশন কমিটি থাকে। সেই অ্যাডমিশন কমিটি যা বলে বা যে রেকমেন্ডেশন দেয় সেইটাই মানবে। এখানে কোনো কারো রেকমেন্ডেশন বা অন্য কোনো কিছু খুব একটা কাজ করে না। বা আপনার যে যে প্রফেসরের সাথে আপনি কথা বলছেন বা যিনি আপনাকে নিতে চাইছে, উনারও রেকমেন্ডেশন কাজ করে না। এরকম অনেক সময় দেখা গেছে যে একটা স্টুডেন্ট, ওনার সাথে একটা প্রফেসর খুব ভালো খাতির হয়েছে বা খুব ভালো একটা কানেকশন হয়েছে, তো প্রফেসর বললো যে তুমি সাবমিট করো, দেখতেছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাডমিশন পুলে এত অ্যাপ্লিক্যান্ট পড়ছে এবং তাদের প্রত্যেকের এই চারটা ক্রাইটেরিয়া মোটামুটি ফুলফিল করা আছে, কিন্তু ওই স্টুডেন্টের যে কোনো একটাতে একটু কম আছে। ওইটার কারণে অ্যাডমিশন পুল আসলে যে ডিসিশন দিছে ওইটা ধরেন আপনার পক্ষে গেল না। তাইলে হচ্ছে ওই ওই প্রফেসর নিতে চাওয়া চাওয়া সত্ত্বেও আসলে আপনার হচ্ছে অ্যাডমিশনটা হবে না। কারণ হচ্ছে ওই অ্যাপ্লিকেন্ট পুলের উপর নির্ভর করে, যে ধরেন এই সেশনে এমন কতগুলা প্রোফাইল আসছে যেটা একদম ধরেন ওনাদের রিকোয়ারমেন্ট আছে যে 50 জনের বেশি নিব না। তো ওই 50 জন ওভার হয়ে গেলে তাইলে হচ্ছে গিয়ে যে মানে আহ, তাহলে হচ্ছে গিয়ে হবে না। আর যদি হচ্ছে কম থাকে তাইলে হয়তো হইতে পারে। তো এটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে লাকের উপর নির্ভর করে। আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি অনেক প্রিসাইসলি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে হবে। 8-10টা বা এর বেশি পারবেন না, 4,000-এর মধ্যে 8-10টা অবশ্যই খুবই আসলে কঠিন। তো এইটার অনেকগুলো প্রসেস আছে, হয়তো আরো যারা মেন্টর আছে তারা বলবেন কিভাবে সিলেক্ট করে, বা আর অন দা প্রসেস আপনি জেনে যাবেন আস্তে আস্তে। তো এইভাবে আসলে আহ, আহ, আপনি হচ্ছে 8-10টা সিলেক্ট করে হয়তো ইনশাল্লাহ একটাতে আপনার হয়ে যাবে। তো এই জন্যই আসলে আমাদের যাত্রা, আমরা আমরা চিন্তা করছি যে আমাদের একটা ইনস্টিটিউশন থাকবে যেখান থেকে আমরা হাতে কলমে হয়তো স্টুডেন্টদের রিসার্চটা শিখাইতে পারবো। এখানে এমআইটি ধরেন, আইভি লিগ আছে, এদের পার্সোনাল প্রত্যেকের আলাদা ল্যাব আছে, প্রত্যেকটা প্রফেসরের আলাদা স্টার্ট আপ আছে, স্টার্ট আপ কোম্পানি আছে। সেই কোম্পানিতে আসলে একটা ল্যাব, ধরেন যে সে ধরেন বাংলাদেশে ইনসেপ্টা আছে, তাদের একটা ভ্যাকসিন বানাইতে হবে। এখন সেই ভ্যাকসিনটা রিসার্চ করা তো অনেক কস্টলি, তারা এটা এখনো শুরু থেকে শুরু করলে 10 বছর লাগবে। কিন্তু একটা ল্যাব আছে সেটা অলরেডি ধরেন যে ভ্যাকসিন অনেক দিন ধরে গবেষণা করে, তো ওদেরকে ডিলটা দিয়ে দিবে যে 5 বছরের মধ্যে আমাকে একটা ভ্যাকসিন বানায় দাও, তাইলে এটা একটা জাস্ট বিজনেস ডিলের মতো। তো আমরা এইভাবে চিন্তা করছি, ইউএসএ এইভাবে চলে, আমরা চাই বাংলাদেশে এইভাবে চলুক। চায়না অলরেডি এই ফিল্ডে অনেক আগায় গেছে, কম্পিউটার সায়েন্স অনেক আগে গেছে, ভ্যাকসিনে আগায় গেছে, ফিজিক্যাল সায়েন্স অনেক আগায় গেছে। তো আমরা চিন্তা করছি যে এরকম একটা করা যায় কিনা, যেটা হচ্ছে আমরা আনতে পারবো। তো এটার জন্য আপনাদের হেল্প লাগবে, যারা ইনিশিয়ালি আমাদের সাথে কানেক্ট হবেন, হয়তো তাদের সাথে আমাদের অনেক দিন কানেকশন থাকবে। আপনি একসময় অনেক বড় একজন রিসার্চার হবেন, ইউএসএ তে আসবেন, এমআইটি তে স্ট্যানফোর্ডে আপনি থাকবেন, হয়তো তখন আপনার কাছে আমরা যোগাযোগ করবো যে আমরা তো আমাদের এরকম ফান্ড দরকার, আপনি যদি আহ, কোনোভাবে ল্যাব ফ্যাসিলিটি অথবা কোলাবোরেটে হেল্প করতে চান তাহলে আমাদের আর কি হেল্প করতে পারেন। এইভাবে আমরা আসলে কমিউনিটি একটা গ্রো করতে চাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আপনারা এটা ফার্স্ট ব্যাচের অংশ আর কি। তো আমি বলবো যে আপনারা অনেক লাকি, আমরাও শিখতেছি, আপনারাও হয়তো শিখবেন ইনশাল্লাহ আমরা যতটুকু জানি।
আল্লাহ চাহেন তো আমরা শিখাইতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু এখানে স্বপ্ন দেখার বিষয়টা আছে, আপনি অনেক বড় একটা স্বপ্ন দেখতে যাচ্ছেন, তো স্বপ্নটা সময় বড় দেখবেন, অনেক বড় কিছু দেখবেন দেশের জন্য। আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলির কথাও চিন্তা করবেন। জাস্ট মানে ছোট কিছু রাখবেন না, বড় কিছু রাখবেন, যে সবাইকে নিয়ে চিন্তা করতেছি এরকম একটা আপনার স্বপ্নের মধ্যে সবাই যেন থাকে। তো এটাই আর কি। আর লাস্টে হচ্ছে যে মামুন ভাই যে যে বলছে, ওনার মতোই আমি বলবো যে আমার প্রোফাইলও অ্যাভারেজ, আমি কম্পিউটার সায়েন্সের লোক। এখানে যারা হয়তো কম্পিউটার সায়েন্স বা ত্রিপলি বা ইঞ্জিনিয়ারিং এ যারা আছেন, হয়তো আমি ইনশাল্লাহ তাদেরকে গাইড করার চেষ্টা করব আমার আমার মতো করে। তবে প্রোফাইলটা বলি, দেখেন আপনি আরো বুঝতে পারবেন। আপনাকে প্রথম ট্রিক্সটা হলো আপনাকে একটু ডিসিপ্লিন হয়ে যাইতে হবে কিছুদিনের জন্য। ধরেন আহ, আপনি বিসিএস দিলে হয়তো আপনি 3 বছর পড়ালেখা করতেন না, তো এই ধরনের কমিটমেন্ট আপনাকে আনতে হবে। ধরেন আপনি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার আছেন, কথার কথা, তো আপনার পড়ালেখা আছে, যারা জব করতেছেন তাদের ধরেন জব আছে। তো আহ, আপনি কিভাবে শুরু করবেন, যে আপনি 1 বছর আগে থেকে শুরু করবেন। আপনি 1 বছর একটা টাইমলাইন নেন মেন্টালি, যে আমি 1 বছরের মধ্যে রিসার্চ শিখবো এবং 1 বছরের মধ্যে আমি আমার এই 4টা জিনিস ঠিক করব। যদি জিপিএ ঠিক করার ওয়ে থাকে, তাহলে আপনি একটু পড়ালেখা করে জিপিএটা বাড়ান সেমিস্টারে যদি সুযোগ থাকে, যদি আপনি আন্ডার গ্রেডে থাকেন। আর যদি না হয় তাই কোনো অসুবিধা নাই। জিআরইটা আপনি দিবেন, প্রতিদিন একটু একটু করে পড়বেন, বা টফেল পড়বেন অথবা আইএলটিএস পড়বেন। আর হচ্ছে রিসার্চটা আমাদের ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো আরো ভালো। তো এই জিনিসগুলা যেগুলা ঠিক নাই আপনার, সেগুলো আপনি 1 বছরে ঠিক করবেন, এটা হচ্ছে আপনার গোল। আপনি যদি আজকে শুরু করেন, তাহলে আপনাকে ফল 26-এ আপনাকে অ্যাডমিশন নিতে হবে। মানে হচ্ছে 2026-এর অগাস্টে হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট নেয়। অগাস্ট মাসের যে সেমিস্টারটা শুরু হয়, এটাতে স্টুডেন্ট নেয়, আপনাকে 1 বছর আগে শুরু করতে হবে। আপনি যদি হচ্ছে 27-এ যাইতে চান, 27-এর অগাস্টে যাইতে চান, তাহলে আপনি 26-এর অগস্টে আপনি একদম ফুল ফ্লেজ স্পিডে শুরু করতে হবে। আপনি যদি 2026-এর অগাস্টে যাইতে চান, তাহলে এই বছরের 25-এর, এই যে আর কিছুদিন পর অগাস্ট আসতেছে, তার মানে 25-এর অগাস্টের মধ্যে আপনাকে শুরু করতে হবে। ডেডলাইন হচ্ছে ডিসেম্বরের 15 নর্মালি সব ইউনিভার্সিটির। তার মানে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে পিএইচডিতে অ্যাডমিশন নিতে চান, তাইলে আপনাকে রাফলি ডিসেম্বরের 15 তারিখের আগে সব হাতে রেডি করতে হবে। আপনার জিআরই, আপনার স্কোর, আপনার হচ্ছে রিসার্চ, সবকিছু এর আগে শুরু করতে হবে। এবং এরও 2 মাস আগে হচ্ছে প্রফেসরকে কনভিন্স করে ফেলাইতে হবে। তার মানে কি, মানে হচ্ছে আমার প্ল্যানটা আমি আসলে আপনার বলতেছি ইনডিরেক্টলি, যে আমি যখন শুরু করছি তখন আমি 2020-এর অক্টোবরে আমি হচ্ছে আমার প্রফেসরে কনভিন্স করছি, যার কাছে আমি আসছি 2020-এর অক্টোবরে আমি তারে কনভিন্স করছি। এবং 2020-এর ডিসেম্বরের 14 তারিখে আমি আমার অ্যাপ্লিকেশন সাবমিট করছি এখন যে ইউনিভার্সিটিতে আছে। এবং আমি হচ্ছে জানুয়ারিতে, মানে 21-এর জানুয়ারিতে আমি অ্যাডমিশন পাইছি পিএইচডির জন্য, অফার লেটার। আমি 2021-এর আগস্টে হচ্ছে আসছি। তার মানে কি আপনি তার মানে আমি যাত্রা শুরু করছি আসলে 1 বছর আগে, 2020-এর অগাস্টের দিকে আমি যাত্রা শুরু করছি জিআর এর জন্য, টফেলের জন্য। এখন আপনার লাইফ হয়তো অনেক কঠিন, আপনার হয়তো অনেক ঝামেলা আছে, অনেক ব্যস্ততা আছে, তো এর মধ্যেই আপনাকে ম্যানেজ করতে হবে। যেমন আমি একটা সফটওয়্যার ফার্মে জব করতাম, সেখানে ধরেন যে এক কথায় ধরেন যে কথার কথা একদম বাংলাদেশি গার্মেন্টস কর্মীর মতো, মানে কোনো টাইম টেবিল নাই। মানে সকালে ধরেন 9টায় গেছি, রাতে আসছি ধরেন 12টায়। মতিঝিলের জ্যাম ফেস করে আস্তে আস্তে 12টা 1টা বাজে যায়। এর মধ্যেও আমি একদম ফেড আপ, যে আসলে কোনো ফিউচার নাই আমার, এই এরকম করে গেলে আমি অল্প দিনে শেষ। তো 2 বছরের মতো আমি জব করছি, এর মধ্যেই ডিসেম্বর মানে 2020-এর 2020-এর ধরেন অগাস্টের দিকে অথবা আরেকটু আগে আমি মানে ফাইনাল করছি, তাই আমি আসলে দেশের বাইরে ট্রাই করব একটু হইলেও। তো এটার জন্য ডিসিপ্লিন, আপনি আর্লি উঠবেন সকালে, নামাজ পড়ে একটু পড়ালেখা করবেন। ধরেন ভোকাবুলারি গুলো 1-2টা পেজ দেখলেন। তো আমার রুটিনটা আপনার বলতেছি যে এরকম করলে হয়তো আপনার কাজ হইতে পারে। যারা একটু আমার মতো গাধা স্টুডেন্ট আছেন, তার জন্য মনে করেন যে এই জিনিসটা খুবই দরকারি, যে ডিসিপ্লিন হইতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 1 বছর আগে শুরু করবেন, তাহলে আপনি একটু গুছাইতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে যে প্রতিদিন আমি ধরেন 3-4 পেজ পড়তাম, ছবি তুলে নিয়ে যাইতাম, বাসে উঠতাম, মোবাইলে ছবি দেখতাম যে এই দুই পৃষ্ঠার ভোকাবুলারি আমি একটু দেখি।
বা আইএলস হলে আইএলস এর ওই পেজটা একটু দেখতাম, টফেল হলে টফেলেরটাও একটু দেখতাম। তো প্রতিদিন এরকম 6 পেজ করে রিভাইজ দিতাম। আহ, যাওয়ার সময় 3 পেজ, আসার সময় 3 পেজ, এইভাবে ডেইলি। ঠিক আছে, যা আপনি 6 মাস এইভাবে চালাবেন। নো ম্যাটার আপনার মনে আছে নাকি মনে নাই, এগুলো দেখার বিষয় না। আপনি হচ্ছে এই ইন দা প্রসেস থাকবেন। এইটা আমি করছি, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। তারপরে ধরেন যে ফেসবুক অফ করে দিবেন, রিল টিল এগুলো অফ করে দিবেন, সবকিছু অফ। টিকটক টিকটক যা আছে সব, যার যেটা আছে অফ করে দিবেন। দিয়ে আপনি হচ্ছে রিসার্চ গেট আর গুগল স্কলার ফলো করবেন। আপনি যে ইউনিভার্সিটিতে আসতে চান সেই ইউনিভার্সিটিতে ধরেন আপনি হচ্ছে আহ, আহ, ধরেন একটা স্টেটের নাম বললাম, ধরেন ফ্লোরিডা আসতে চান অথবা জর্জিয়া আসতে চান অথবা এমআইটি, স্ট্যানফোর্ড, যেটা যে ইউনিভার্সিটিতে যাইতে চান সেই ইউনিভার্সিটির যে প্রমিনেন্ট প্রফেসর আছে তারা ধরেন রিসার্চ গেটে পোস্ট দেয়, তাদের গ্রুপ এই করছে সেই করছে অমুক করছে, তার কনফারেন্সে গেছে, এগুলো আপনি ফলো করবেন। তারপর গুগল স্কলারে সে পাবলিকেশনের লিস্টগুলো আছে, সেগুলো আপনি ফলো দিয়ে রাখবেন। আপনার ইমেলের নোটিফিকেশন আসবে যে তারা কি কি পাবলিশ করতেছে। তো এইগুলো আপনি রেগুলার একটু দেখবেন, একটু জাস্ট তার সাথে পরিচিত হওয়ার জন্য, যাতে তার ইমেল করতে পারেন ভবিষ্যতে। 1 বছর আগে থেকে যদি শুরু করেন তাহলে আপনি অনেককেই চিনে যাবেন, ওই স্পেসের অনেককেই হয়তো চিনবেন। তারপর হচ্ছে রেগুলার একটা পেপার যদি রেগুলার একটা পড়তে পারেন, আপনার যদি টপিক ফাইনালাইজ থাকে যে আপনি এই টপিকে পিএইচডি করবেন, এরকম প্ল্যান থাকে, তাহলে ওই রিলেটেড একটা পেপার আপনি ডেইলি জাস্ট দেখবেন, রিডিং পড়বেন। বাংলা যেভাবে রিডিং পড়ে এভাবে জাস্ট রিডিং পড়বেন। বুঝতেই হবে এমন না, জাস্ট মেন্টালি যে আমি এই চিনি, পেপার চিনি আমি, এতটুকু ডেইলি একটা পেপার যদি পড়তে পারেন। আর হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে সবাই কানেক্টেড থাকে ইউএসএ তে, যারা রিসার্চ কমিউনিটি, মেইনলি রিসার্চ গেট, গুগল স্কলার আর লিঙ্কডইন, এই তিনটা তারা ফলো করে। এবং ওইখানে তার পোস্ট দেয়, যদি তাদের ল্যাবে স্টুডেন্ট নেয় তাহলে সেখানে পোস্ট দেয়। তো ওইখানে যারা প্রমিনেন্ট প্রফেসর আছে তাদেরকে যদি আপনি ফলো দিয়ে রাখেন, তাহলে আপনার লিঙ্কডইন প্রোফাইলে চলে আসবে, অনেকটা ধরেন ফেসবুকের মতো, আপনারা হয়তো অনেকে জানেন। তো এই তো এইগুলা হচ্ছে গিয়ে 6 মাস ধরেন 1 বছর আগের থেকে আমি যদি করছি। আমাকে আমি কারো গাইডেন্স পাই নাই, কোনো কিছু পাই নাই, আমি জব করতাম আর এই যে সকালবেলা যাওয়ার সময় দেখতাম, আসার সময় এ করতাম। এরকম করতে করতে ধরেন আহ, আমার এই যে ইউজিএর এক এক দুইজন প্রফেসরের এরকম পড়ে দেখছি যে আপনার ল্যাবে নিতে পারি। তো এরকম করতে করতে আমি পার্সোনালি নক করে ইমেল করে বলছি যে আপনাদের কি কি ক্রাইটেরিয়া আছে, রিকোয়ারমেন্ট আছে, আমার তো এই আছে, এরকম আর কি। যাই হোক, 1-2টা পেপার ছিল বলেই হয়তো আল্লাহ কবুল করছে, বা কি কারণে কবুল করছে জানি না, কিন্তু এইটাই। লো সিজিপিএ, আমার মাস্টার্স ছিল না, আমি ডিরেক্ট সরাসরি আন্ডার গ্রেডের পরে সরাসরি পিএইচডি তে আসছি, আর 2 বছর যদি জব করছি। তো আপনি বুঝে নেন যে অনেক সময় মাস্টার্স না থাকলে নিতে চায় না, বা ইউএসএ তে এরকম কোনো ব্যাপার নাই। আমি বলবো যে ফুল কমপ্লিট প্রোফাইল থাকলে মাস্টার্স না হইলেও সমস্যা নাই, বা আপনি স্কিপও করতে পারেন। আপনার যদি মাস্টার থাকে আরো বেটার। বাকি হয়তো আপনার এখানে লাইফে কিছুটা ইজি হয় মাস্টার্স থাকলে, বাট আন্ডারগ্রেড থেকেও আসা যায়। তো যারা এখানে আন্ডারগ্রেডে আছেন তাদের জন্য বিরাট সুযোগ আছে, অল্প বয়সে আসার সুযোগ আছে। তো এই আর কি মোটামুটি। জাজাকাল্লাহ ভাই, অনেক সুন্দর আলোচনা করেছেন এবং আপনার ব্যক্তিগত লাইফ আমিও জানতাম না, মানে আজকে জানলাম আর কি, অনেক ভালো লাগলো। নিজেও মোটিভেট হইলাম। এরপরে আমি বলবো যে তরিকুল ভাই, যদি হ্যাঁ আপনি কথা শুরু করতেন আর কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাদের আজকে ক্লাসে জয়েন করার জন্য। অ্যাকচুয়ালি আজকে ক্লাসটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, তো আলামিন ভাই খুব সুন্দরভাবে সবাইকে ক্লিয়ার করে দিয়েছে যে আজকে আসলে আমরা কি করতে যাচ্ছি সামনে। তো ক্লাস অলরেডি আমাদের 50 মিনিট হয়ে গেছে, আমি বেশি সময় নেব না। তো অ্যাকচুয়ালি এখানে উম, আমাদের যে বিষয়টা সামনে এসেছে অ্যাকচুয়ালি সেটা হলো রিসার্চের উপকারিতা কি, কেন আমরা এই ইনিশিয়েটিভটা নিলাম। তো আমার নিজের ক্ষেত্রে যদি আমি বলি, তোমরা হয়তো আমার গুগল স্কলার প্রোফাইলটা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি যখন আমার ব্যাচেলর কমপ্লিট করি তখন আহ, প্রথমে আমি একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করি। ইন্ডাস্ট্রিতে আমি সেখানে ম্যাচ করতে পারি না। আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিটা আমার জন্য না। তারপর আমি টিচিংয়ে চলে আসি। তো টিচিংয়ে চলে আসার সুবাদে আহ, আমি রিসার্চে জড়িয়ে পড়ি। তো তো প্রথম স্টেজে আমার যে ইউনিভার্সিটি ছিল সেটা একটা মানে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল। তো সেখানে আমি মোটামুটি 2 বছর ছিলাম। তো 2 বছরের মাথায় দেখা গেল যে আমার 15টার মতো পাবলিকেশন হয়ে যায়।
তো এই 15টা পাবলিকেশন নিয়ে যখন আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, তো সেখানে যদি 20 জন অ্যাপ্লিকেন্ট থাকে, তার মধ্যে আমি ছিলাম নাম্বার ওয়ান, যেখানে লেকচারার পোস্টে 15টা পাবলিকেশন শুধু আমারই ছিল। আর এই পাবলিকেশনটা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। তো এখন আমি ইউএস এর ক্ষেত্রে বলি, ইউএসএ আসলে এরা কি চায়, ইউএসএ তোমাদের কেন নিয়ে আসবে, একটা প্রফেসর কেন তোমাদের টাকা দিবে? তো এখানে হচ্ছে এদের মেন উদ্দেশ্য তোমাদের দিয়ে গবেষণা করানো। তো এই গবেষণাটা যদি তোমাদের আগে থেকে থাকে, আগে থেকে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। সো এখানে ইউএসএ অ্যাপ্লিকেশনের জন্য একটা কমপ্লিট প্যাকেজ তারা হচ্ছে খোঁজে। তো যাদের দেখো যে সিজিপি কম আছে, তাদের অন্য বিষয়ে মানে নজর দিতে হবে। যেমন তাদের আইএলটিএস, জিআরই, এই স্কোরগুলো ভালো করতে হবে। তাদের হচ্ছে রিসার্চ ব্যাকআপ লাগবে, তাহলে দেখা যাবে যে প্যাকেজটা একটা মানে কমপ্লিট হয়ে যায়। আর আলামিন ভাই কিছু বিষয় বলেছে, যেমন ফেলোশিপের বিষয়টা। তো আমিও এখানে ফেলোশিপ পেয়েছি। তো ফেলোশিপটা নর্মালি হচ্ছে এক্সট্রা অর্ডিনারি বা আউটস্ট্যান্ডিং কিছু স্টুডেন্ট পায়, এটা আলাদা কোনো অ্যাপ্লাই করতে হয় না। আর এটা হচ্ছে নর্মালি তারাই পায় যাদের প্রিভিয়াস রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে। উম, মানে যাদের দুই দুই তিনটা পাবলিকেশন অলরেডি আছে, যারা রিসার্চ আর্টিকেল লিখতে পারে, এরকম সক্ষমতা যাদের আছে, তারা নর্মালি এই ফেলোশিপ পায়। এবং এটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, এবং এইটা হচ্ছে 4 বছরের জন্য মানে তোমরা পাবা। তো এখন আমেরিকায় আসার জন্য তোমাদের হচ্ছে এই প্যাকেজটা কমপ্লিট করতে হবে। যাদের যে এই বিষয়টাতে ল্যাকিংস আছে সেটা দ্রুত রিকভার করতে হবে। আর আমরা যারা মেন্টর আছি এখানে, তোমাদের সব বিষয়ে গাইডলাইন দিব। মানে শুধু যে আমরা রিসার্চ শেখাবো তা না, রিসার্চের পাশাপাশি তোমাদের এই প্যাকেজটা কিভাবে পরিপূর্ণ করা যায় সেটা আমরা গাইডলাইন দিব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে, যেটা আলামিন ভাই বলেছে, নেক্সট জেন। তো সেটাতে আমরা অন্য কিছু সার্ভিস দিয়ে থাকি, তো সেগুলো তোমরা পাবা আশা করি। তো তোমাদের আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সাথে লেগে থাকা, আমরা যেভাবে তোমাদের গাইড করব সেই গাইডলাইনটা ফলো করা। তা আশা করছি তোমাদের 4-5 মাসের মধ্যে তোমরা রিসার্চ সম্পর্কে ভালো একটা ধারণা পাবা, এবং তোমাদের প্রত্যেকের আশা করছি একটা করে অন্তত পেপার থাকবে, এটা আমরা বিশ্বাস করি। তো আমি একটু শর্টকাটে বলবো যে আসলে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি। অলরেডি আলামিন ভাই আমার তোমাদের এই বিষয়ে খুব ভালো একটা ধারণা দিয়েছে, তো আমি একটু শর্টকাটে বলছি। অ্যাকচুয়ালি আমরা এখানে তোমাদের রিসার্চ শেখাবো, কিভাবে রিসার্চ করতে হয়, একটা পেপার কিভাবে সার্চ করব, কিভাবে ডাউনলোড দিব, একটা পেপার কিভাবে লিখব, সেটার কি স্ট্রাকচার, যেমন সেখানে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়াল, মেথড, এই সবগুলো আমরা কিভাবে লিখবো, সেখানে কি ধরনের টুলস ইউজ করব, কিভাবে আমি একটা ডেটা অ্যানালাইসিস করব, এগুলো অ্যাকচুয়ালি আমরা তোমাদের আমরা শেখাবো। এবং ফাইনালি সেটা কিভাবে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে লেখা যায় এবং কিভাবে এটা পাবলিকেশন ফরম্যাটে নিয়ে আসা যায়, সেটা আমরা শেখাবো। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আমরা 4 জন মেন্টর আছি। তো 4 জন মেন্টর, এটা হচ্ছে তোমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটা বাড়াবো। কারণ এখানে তোমরা আহ, যদি 30 জন স্টুডেন্ট থাকো, তোমাদের ফিল্ড অনুযায়ী আমরা মেন্টর গুলো আলাদা করে দেব। যেমন আমি হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সে এক্সপার্ট। সো আমি আহ, যে সমস্ত স্টুডেন্ট, যেমন ম্যাটেরিয়াল সায়েন্স, ফর এক্সাম্পল টেক্সটাইল, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো নিয়ে যারা কাজ করবে তাদেরকে আমি আর তাদের নিয়ে আমি কাজ করব। তো এভাবে তোমাদের মেন্টর আলাদা করে দেওয়া হবে। এবং তোমাদের প্রোগ্রামগুলো আম, হয়তো 10টা থেকে 12টা ক্লাস তোমাদের কম্বাইন হবে। মানে সবাই সেগুলো শিখবে, সেগুলো মেইনলি রিসার্চ ফরম্যাটিং, কিভাবে রিসার্চ লেখা হয়, এগুলো শেখানো হবে। কিন্তু আলাদা আলাদা যখন আমরা মেন্টর ভাগ ভাগ করে দেব, তখন শুধুমাত্র তোমার ওই ওই মেন্টরের সাথে তোমার কমিউনিকেশন হবে। কারণ মেন্টর তোমাকে রেগুলার ফলো আপ করবে প্রতি সপ্তাহে। যে ক্লাসগুলো হবে, যে মিটিংগুলো হবে, সেগুলো মেন্টর এগুলো ডিল করবে। এবং মেন্টর তোমাদের যে কাজগুলো, যেমন আমি ম্যাটেরিয়াল সায়েন্স, আমার রিসার্চ এক ধরনের, এটা ফিজিক্যাল সায়েন্স বলে। আবার আমাদের আলামিন ভাই উনি সোশ্যাল সায়েন্স, ওনার রিসার্চটা একটু অন্য ধরনের। সো আমরা তোমাদের আলাদা করে দিব। সো তোমাদের আশা করছি কোনো রকম গ্যাপ থাকবে না, সেটা আমরা ফিল আপ করে দিব। তো এই তো আর কি। আর হচ্ছে পরবর্তী আমাদের কিছু সার্ভিস, সেগুলো আমরা দেব। কারণ তোমরা আমাদের সাথে যেহেতু রিসার্চ করছো, ফাইনালি তোমাদের একটা পাবলিকেশন হবে। সো ইন ফিউচার তোমরা যখন
স্কলারশিপ বা যখন তোমরা অ্যাপ্লাই করবা তখন অবশ্যই আমরা রিকমেন্ডেশন লেটার দিব, এটা তোমরা শিওর থাকো। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে আহ, তোমাদের মধ্যে যারা রিসার্চ করতে চাও, সেক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমাদের কিছু ল্যাব দরকার হয়। যেমন সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হয়তো সেকেন্ডারি ডাটা দিয়ে সেখানে রিসার্চ পাবলিশ করা যায়, কিন্তু আম, আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেখানে ডেটা লাগে। সাপোজ আমি একটা প্রোডাক্ট বানাতে চাই, সো আমার ল্যাব লাগবে। সো এই ল্যাব ফ্যাসিলিটিগুলা আমরা তোমাদের প্রোভাইড করব। বাংলাদেশে আমাদের যেগুলো কোঅপারেটিভ বা কোলাবোরেটিভ ল্যাব আছে, ওই ল্যাবগুলোতে তোমাদেরকে আমরা অ্যাসাইন করে দিব। এবং তোমরা যে বিষয় নিয়ে কাজ করবে, সাপোজ তুমি হয়তো একটা সাস্টেনেবল ফুড প্যাকেজিং ম্যাটেরিয়াল বানাতে যাচ্ছ, তো সেইটা ম্যাটেরিয়াল কালেকশন, সেটা কিভাবে আমরা স্যাম্পল ডেভেলপ করব, কোন মেশিনে আমরা টেস্ট করব, এগুলো আমরা তোমাদের আর কি গাইডলাইন করব। এবং তোমাদেরকে আমরা হচ্ছে ল্যাব অ্যাসাইন করে দিব, ওই ল্যাবে গিয়ে তোমরা স্যাম্পল ডেভেলপ করতে পারবা এবং এক্সপেরিমেন্ট করতে পারবা। এটা আমরা পরবর্তীতে প্রোভাইড করব আর কি। তো আরেকটা বিষয় আমরা বলি যে আমরা হচ্ছে একটা আহ, আমাদের ভিআরআইবি থেকে আমরা ফেলোশিপ একটা বা ফান্ডিং এর একটা ব্যবস্থা করব। এটা আমরা ইয়ারলি একটা কম্পিটিশনের মাধ্যমে তোমাদের আমরা যে রিসার্চ গুলো শিখাচ্ছি বা বিভিন্ন গাইডলাইন দিয়ে দিচ্ছি, এর উপর আমরা একটা কম্পিটিশনের ব্যবস্থা করব, যেখানে একটা প্রাইজ মানি থাকবে। এটা আমরা ইয়ারলি তোমাদের প্রোভাইড করে থাকবো আর কি। তারপর যেটা বলি যে পাবলিকেশন সাপোর্ট মিন্স তোমরা যে কাজগুলো করবা, একটা ফুল পেপার যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, আমরা অ্যাজ এ মেন্টর হিসাবে তোমাদের পাবলিকেশনের যে জার্নিটা আছে, এটা এডিটিং, সাবমিটিং, এবং সেক্ষেত্রে যদি কোনো আর্টিকেল প্রসেসিং চার্জও থাকে, সেগুলো আমরা এগুলো হ্যান্ডেল করব। সো এগুলো নিয়ে তোমাদের অরিড হওয়ার কিছু নাই। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে স্কলারশিপ সাপোর্ট। অবশ্যই সেটা হচ্ছে আমরা, যেহেতু আমাদের আরেকটা সংগঠন আছে, তো সেটার মাধ্যমে তোমাদের এসওপি লেখা কিভাবে লিখতে হয় বা লেটার অফ রিকমেন্ডেশন কিভাবে লিখতে হয়, কিভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে সেটা রিপ্রেজেন্ট করা যায়, এবং এগুলো কিভাবে অ্যাকচুয়ালি একটা পারফেক্ট মানে হতে হবে, সেটা আমরা রিভিউ করে তোমাদেরকে প্রোভাইড করব। সো আই থিঙ্ক তোমরা আসলে লাকি যে আমাদের সাথে তোমরা জয়েন করেছো। এবং আমরা আসলে এই বিষয়টা আম, এখন ফিল করি, কারণ আমরা যখন বাংলাদেশ থেকে এগুলো ট্রাই করছি, আহ, তোমরা বিশ্বাস করো যে আমরা এইরকম ভাবে কোনো গাইডলাইন পাইনি। আমরা যারা আমেরিকাতে এসেছি, বলা যায় যে আমরা বিভিন্ন অনলাইন সোর্স, বিভিন্ন ইউটিউব, বিভিন্ন গ্রুপ, এগুলোতে বিভিন্ন তথ্য জেনে আমরা এখানে এসেছি, বাট আমরা একটা প্রপার গাইডলাইন পাইনি। সো আশা করছি তোমরা যেন সেটা পাও এবং তোমরা এই আমেরিকাতে একটা আহ, ভালো স্কলারশিপ ম্যানেজ করতে পারো, এবং তোমরাও মনে করো আমাদের দলে চলে আসো। এইটাই আমি আসলে তোমাদের থেকে আসলে প্রত্যাশী। জাস্ট তোমাদের আসলে কি করতে হবে, তোমাদের জাস্ট খালি সময় দিতে হবে এবং হচ্ছে আমাদের গাইডলাইন ফলো করতে হবে। এবং অবশ্যই তোমরা যে বিষয়টা বুঝবা না, যে বিষয়টা তোমাদের কঠিন মনে হবে, কারণ আমি তোমাদের একটা ছোট্ট বিষয় বলি। সেটা হচ্ছে আমি যখন ইন্ডাস্ট্রিতে জব করি, অ্যাকচুয়ালি আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো আমি যখন ইন্ডাস্ট্রিতে জব করি তখন আহ, আমাদের প্রত্যেকের একটা বিষয় ছিল যে সবাইকে সুইং মেশিন চালানো শিখতে হবে। কারণ আমরা হচ্ছে আরএমজি সেক্টরে জব করতাম, মেইনলি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ। তো তখন হচ্ছে সুইং মেশিন চালানো শিখতে হবে, এটা আমরা টোটাল 12 জন জয়েন করছিলাম। তো সুইং মেশিন চালানোটা আমার কাছে অনেক কঠিন মনে হতো। কিভাবে যে সুইং মেশিনের প্যাডেলে যখন পা দিতাম, তখন সুইং মেশিনটা খুব মানে ফাস্ট চলা শুরু করতো। মানে আমি এটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারতাম না। আম, তো তখন আমার কাছে মনে হলো এটা আমার জন্য অনেক কঠিন কাজ। যদিও আসলে সুইং মেশিন চালানো আমাদের কাজ ছিল না, বাট এইটা কেন জানি আমাদের যে ম্যানেজমেন্ট, তারা এটা বাধ্যতামূলক করে দিয়েছিল যে তোমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে জব করছো, সো সুইং মেশিনটা সবাইকে একটু চালানো শিখতে হবে, যে কিভাবে আসলে এটা কাজ করে। তো আমি 7 দিন ট্রাই করছি, এটা আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল। তারপরে আমি এটা ডিটারমাইন হলাম যে কি ব্যাপার, আমি তো একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আর যারা সুইং অপারেটর যারা কাজ করে তারা তো অনেকে নাম লিখতে পারে না। সো তারা যদি একটা সুইং মেশিন এত সুন্দর সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে, তাহলে আমি কেন পারবো না? তখন আমি ঠিক ফুল অ্যাটেনশন দিলাম, দেখা গেল যে আমিও 7 দিনের মধ্যে সুইং মেশিন চালানো শিখে গেলাম। তো এরকম তোমাদের একটা একটা
ভালো একটা ডিটারমিনেশন লাগবেই, যে আসলে কোনো কিছু কঠিন না। আর তোমরা এটা সবাই শেয়ার করবে আমাদের সাথে, যে বিষয়টা তোমাদের কঠিন লাগে সেটা কিভাবে সহজতে আনা যায়, সেটা আমরা অল্টারনেটিভ কোনো ওয়ে ফাইন্ড আউট করব, এবং সেটা তোমাদের যত সহজ হয় সেইভাবে তোমাদের প্রেজেন্ট করব। এই আর কি আমার একটা সংক্ষিপ্ত বক্তব্য। সো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর আরেকটা বিষয়, যেহেতু আমাদের এটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, সো তোমাদের যদি কোনো বন্ধু বা বান্ধবী যেগুলো থাকে, যারা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চায়, তাদেরকে তোমরা ইনভাইট করতে পারো। কারণ আমাদের হয়তো পরবর্তী ব্যাচটা মানে স্টার্ট হতে মানে অনেক সময় লাগবে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের ব্যাচটা মানে ফুলফিল রান করা এবং তোমাদের একটা আউটপুট বের করা, যাতে করে এটাকে আমরা ইউজ করতে পারি তোমাদের সাকসেস স্টোরি হিসাবে। সো তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে তোমরা ইনভাইট করবা, তারা যেন আমাদের সম্পর্কে জানে, এবং তোমরা আজকে যা জানলা অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেগুলো তোমরা শেয়ার করবা। সো এই আর কি, সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তরিকুল ভাই। অনেক সুন্দর আলোচনা করেছেন, আমি খুবই মনোযোগ সহকারে শুনতেছিলাম। আর আপনার এই যে যেই মানে এখন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, মানে এটা দেখেই ভালো লাগতেছে। আপনি একটু ভাই আমাদেরকে এবং জাতির উদ্দেশ্যে একটু বলবেন যে এত পেপার আপনি কিভাবে করলেন ভাই? বিশেষ করে আমরা যারা মেন্টর আছে আমরা খুবই জানতে ইচ্ছা করে, কিন্তু আপনি তো আসলে আপনার রহস্যটা আমাদেরকে জানান না ভাই। একটু বলেন যে কিভাবে এত কিছু করলেন। সো ধন্যবাদ। অ্যাকচুয়ালি রিসার্চটা হচ্ছে একটা নেশা। অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা যখন রিসার্চের মজাটা বুঝে যাবা তখন আসলে এটা ছাড়তে পারবো না। এটা যে মানে কি বড় একটা স্বীকৃতি। যেমন দেখো যে এখানে কি আহ, এখানে আহ, আসাদ বলল যে আসলে রিসার্চারদের কিছু ফেসবুক আছে। তো রিসার্চারদের ফেসবুক হচ্ছে আমরা যে ফেসবুক ইউজ করি সেটা না, রিসার্চারদের ফেসবুক হচ্ছে এই গুগল স্কলার, তারপরে হচ্ছে রিসার্চ গেট, তারপর লিঙ্কডইন, এগুলো হচ্ছে রিসার্চদের হচ্ছে ফেসবুক। সো এই প্ল্যাটফর্মে আমি যদি কারো নাম দিয়ে সার্চ করি তাহলে তাদেরকে আমরা খুঁজে পাই। তো এখানে আমার যে একটা দেখো যে সাইটেশন আছে 1162, এটা হচ্ছে আমার একটা বড় প্রাপ্তি। আর তোমরা জেনে খুশি হবে যে আমেরিকার গভর্নমেন্ট যে আমাদের যে গ্রিন কার্ড দেয়, এটা কিন্তু এই গুগল স্কলারের সাইটেশনের উপর বেস করে। তো আলহামদুলিল্লাহ আমি আমার হচ্ছে প্রথম স্টেজ যেটা গ্রিন কার্ড সেটা অ্যাপ্রুভ হয়েছে। সো আমি আসলে এই কিভাবে এই কাজগুলো করি সেটা হচ্ছে আমার অনেকগুলো গ্রুপ আছে। এই যে তোমরা যেমন এখন এখন আমরা হচ্ছে একটা প্ল্যান ওয়েতে আসছি, যে তোমাদের আমরা রিসার্চ শেখাবো, সেখান থেকে একটা আউটপুট বের করব। কিন্তু এই যে সেম ওয়ে তোমাদের যেভাবে আমি আহ, আসলে তোমাদের যেভাবে নিয়ে আসছি আমরা, তো এভাবে আমি আরো 5 বছর আগে থেকে কাজ করি। যারা হচ্ছে আন্ডার গ্র্যাড লেভেলে আছে তাদেরকে নিয়ে আমি কাজ করি, তাদেরকে রিসার্চ শেখাই, ইন্ডিভিজুয়ালি রিসার্চ শেখাই, তাদেরকে রিসার্চে ইনক্লুড করি। এরকম ভাবে আমার 5-6টা আলাদা আলাদা গ্রুপ আছে। সেই গ্রুপগুলো থেকে আমি এই কাজগুলো বের করি, যাতে করে আমার প্রতি বছর দেখা যায় যে 20 থেকে 30টা পাবলিকেশন এমনি হয়ে যায়। জাস্ট আমি আমি অ্যাজ এ মেন্টর হিসেবে তাদেরকে গাইডলাইন দেই, তারা কাজ করে, আমি জাস্ট সেই ডাটাগুলো কম্পাইল করি, সেগুলো ভ্যালিডিটি চেক করি, এবং সুন্দর করে রাইটিং করে সেগুলো পাবলিশ করি। এইটাই হচ্ছে আমার এই এতগুলো পেপার হওয়ার পিছনে কারণ। এ- এই তো আর কি, আলামিন ভাই। থ্যাংক ইউ ভাই। আসাদ ভাই আছেন? জি ভাই, আসি ভাই। জি। হ্যাঁ, আপনি তো হলো আরেক জেম ভাই, আপনি একটু বলেন না আপনারটা, শুনি আমরা সবাই, ভালো লাগে এগুলা শুনতে। না, অবশ্যই। আসলে ওই যে বললাম, আমি তো বললাম যে আমি একটু আর্লি প্ল্যান করতে পছন্দ করি। তো উম, আমি আর কি আমার আন্ডার গ্রেডের যে অ্যাডভাইজার ছিল, আমি 2-3 জনের সাথে একসাথে প্যারালালি কাজ করছি। ধরেন যখন সেকেন্ড ইয়ারে ছিলাম আমি, আহ, দাঁড়ান আমি হচ্ছে, আপনি যদি একটু স্ক্রিন শেয়ারের অনুমতি দেন তাহলে আমি একটু আমারটা শেয়ার করতাম আর কি। হ্যাঁ তরিকুল ভাই দিয়ে দেন। তো এটা হচ্ছে আমার গুগল স্কলার। তো আমি যখন স্টার্ট করছি তখন দেখবেন যে একদম মানে একদম কচি বয়স, মানে যেন তেন পেপার। ধরেন প্রথম যে পেপারটা গেছে এটা এরকম, দেখেন এখানে হচ্ছে আমার আন্ডার গ্রেডের প্রফেসর এবং
আমি এটা ধরেন অনার্স সেকেন্ড ইয়ারের শেষের দিকে থেকে লেখা শুরু করছি বা শিখা শুরু করছি 2018-তে। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, বা সেকেন্ড ইয়ার শেষের দিকে এরকম, আন্ডার। তো এটা যদি দেখেন, এটা যদি ভিতরে পড়েন, আপনার কাছে মনে হবে যে একদম বাংলা লেখা। ঠিক আছে, একদম বাংলা লেখা, মানে যেন তেন। তো ইট ডাজেন্ট ম্যাটার, আপনি হচ্ছে যেভাবেই হোক আপনি এই প্রসেসটা আগে শিখতে হবে। এবং প্রথম কয়েকবার হচ্ছে এরকমই হয়, আপনারা তো জানবেন যে আপনি যখন সাঁতার শেখা শুরু করেন, প্রথমে একটু পানি খাবেন, আপনি ময়লা খাবেন, এরপরে হচ্ছে জ্বর আসবে, চোখ লাল হয়ে যাবে। তো এইরকম বিষয়টা এরকম যে রিসার্চের প্রথম ঝাঁপ দিবেন, তো ওইটা আপনি প্রথম প্রথম ডুবে যাবেন, পানি খাবেন। তো এটা যদি ওপেন করে দেখেন একদম যেন তেন, এই জন্য আমি আর ওপেন করতেছি না। তো এইটা হচ্ছে গিয়ে, ইট ডাজেন্ট ম্যাটার আপনার কাছে যে রিসোর্স অ্যাভেলেবল আছে। আমি কম্পিউটার সায়েন্সের লোক, কিন্তু এটা দেখবেন এটা ত্রিপলির জিনিস। এটা অনেকটা ফিজিক্স অথবা ত্রিপলির একটা টপিক। এখানে আপনি একটা কিছুর সেন্সিটিভিটি বাইর করতেছেন বা এরকম কিছু একটা। তো আহ, আপনাকে আসলে প্রসেসটা শিখতে হবে যে অনেকে আছে, আমি জাস্ট একটু অ্যাড করতেছি যে অনেকে আছে যে না, আমি তো হচ্ছে গিয়ে স্টেট অফ দ্য আর্থ রিসার্চ না হইলে রিসার্চ করি না। এইভাবে যেন চিন্তা না করি আমরা। কারণ হচ্ছে আমাদের তো ওই রিসোর্স নাই। আপনি ধরেন কোয়ান্টাম কম্পিউটার বানাবেন, কিন্তু বাংলাদেশে তো কোয়ান্টাম কম্পিউটারের কোনো ল্যাব নাই। তাহলে তো আপনি সেটা বানাইতে পারবেন না। আপনি স্বপ্ন রাখেন আপনি একদিন কোয়ান্টাম কম্পিউটারে কাজ করবেন, আপনি অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোনমিতে কাজ করবেন, বা আপনি নাসাতে কাজ করবেন। কিন্তু ওই রকম রিসোর্স তো বাংলাদেশে নাই। তাহলে কি আপনি স্টার্ট করবেন না? আপনি স্টার্ট করবেন। আপনার রিলেভেন্ট টপিক ধরেন একটা সিলেক্ট করছেন যেটা বাংলাদেশে কাজ করানো সম্ভব না, তাহলে আপনাকে আপনার টপিকটা সুইচ করতে হবে। তো আমি কম্পিউটার সায়েন্সে হইলো, আমি মূলত মেশিন লার্নিং বা হচ্ছে প্রোগ্রামিং এই রিলেটেড আমার কাজ ছিল। কিন্তু আমার ইউনিভার্সিটির যে প্রফেসর আছে, তাদের যে রিসার্চ ফ্যাসিলিটি আছে, সেইটাতে এটার এটার কোনো কেউ কোনো মেম্বার নাই, কোনো মেন্টর পাই নাই আমি। তখন আমি কি করছি, আমি ত্রিপলির একটা প্রফেসরের সাথে কাজ করছি, যার হচ্ছে ভালো রিসার্চ প্রসেসটা শেখানোর একটা ভালো ইয়ে আছে, প্র্যাকটিস আছে। তো উনি আমাকে ওই প্রসেসটা শিখাইতে হেল্প করছে। তো ওনার টপিক ছিল যে এই টপিক, এই জন্য আমি এইভাবে স্টার্ট করছি। তো এক একজনের এক এক রাস্তা হবে, বাট আপনি ওপেন থাকবেন, এইটাই হচ্ছে আমার ইয়ে। তো ওনার সাথে কাজ করতে করতে আমার ধরেন 8, 10, 15টা হয়ে গেছে ধরেন। আন্ডার গ্রেডের আগে আমি যখন ফোর্থ ইয়ারে পড়ি, তখনই আমার ধরেন 8, 10টা হয়ে গেছে। কারণ আমি অলরেডি সেকেন্ড ইয়ারের পুরা বছর আমার জিপিএ ধরেন প্রথম দিকে ভালো ছিল। সেকেন্ড ইয়ার আমি রিসার্চে এত মজা পাইছি যে আমার সেকেন্ড ইয়ারের জিপিএ কমে গেছে, শুধু যে পেপার সাবমিট দিতে গিয়ে, তারপর হচ্ছে পরীক্ষার আগের দিনও আমি পেপার লিখতেছি এরকম করতে কি। তো এরকম হয়েছে, আপনি কাজের যে কাজে আপনার কাছে দিক আপনি হচ্ছে অ্যাবজর্ব করে নেবেন, অনেকটা মাটির মতো। মাটিতে আপনি যা দেন, ফসল দিলেও হবে, লোহা দিলেও হবে, ময়লা দিলেও হবে, যা আছে সব হচ্ছে পৃথিবী কনজিউম করে না। এরকম আপনি ওপেন থাকবেন আর হচ্ছে দোয়া করবেন, এই তো মোটামুটি। তো আন্ডার গ্রেডে উনি আমারে বলছিল যে তুমি থাকো, তুমি আমার সাথে মাস্টার্স করো, তুমি আমার সাথে ইয়ে করো। তো আর্থিক অবস্থা বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে আমি বলছি যে আসলে আমার কঠিন হবে, আমার জবে জয়েন করতে হবে। তো এই আন্ডার গ্রেডের পর আমি ওনারে ছেড়ে চলে আসছি, অনেক কষ্ট পাইছে। তারপরও হচ্ছে আমি ওই চাকরিরত অবস্থায়ও 3, 4টা পেপার করছি ওনার সাথে, যে বলছে যে তুমি আমার সাথে থাকো, তুমি অ্যাটলিস্ট খালি দেখে দাও, লিখে দাও, তাইলেই হবে। তারপরেও মোটামুটি ধরেন তারপরে আস্তে আস্তে আমি মেশিন লার্নিং এর দিকে মুভ করছি। কোলাবোরেটর খুঁজে বের করছি একজন অস্ট্রেলিয়া থেকে, ওনাকে আমি ইমেল করছি পার্সোনালি যে আমি তো আপনার সাথে কাজ করতে চাই, আপনার কাজ আমার পছন্দ হয়েছে, আমার প্রোফাইল এইটা, আপনার যদি মনে হয় যে কোলাবোরেটর হিসেবে নিতে চান, তাহলে আমার নিতে পারেন। তো ওইভাবে আসলে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে একজনরে বের করছি, উনি একজন অস্ট্রেলিয়ান প্রফেসর। তো ওনার সাথে 1, 2টা কাজ করছি মেশিন লার্নিং এইভাবে আসলে। আমি যে টপিকে কাজ করতে চাচ্ছি এখন, সেই টপিকে আমি মুভ করছি। আমি 4টা টপিকে কাজ করছি, ট্রিপলিতে কাজ করছি কিছুদিন, তারপরে হচ্ছে অল্প কিছুদিন রোবোটিক্সে কাজ করছি, অল্প কিছুদিন মানে ওইগুলোর পেপার আছে আর কি। তারপরে হচ্ছে অল্প কিছুদিন ধরেন ফটোনিক্সে কাজ করছি, এখন আমি মেশিন লার্নিং আসছি। যে টপিকটা আমার এখন ইউনিভার্সিটিতে জিপিইউ বা সিস্টেম আছে এখন, প্রসেসিং সিস্টেম আছে, এই সেইখানে আমি আসছি। তো এইভাবে আপনি একটু ওপেন থাকতে পারেন, যদি আপনার টপিকটা খুব স্পেসিফিক হয়। জি ভাই। অনেক ধন্যবাদ ভাই, শিখতেছি জানতেছি ভাই। আপনারা তো গুরু
বলেন না আমাদেরকে। তো মানে ধীরে ধীরে আর কি ভাই জিজ্ঞেস মামুন করেন। ভাই, মামুন ভাই দেন, মামুন ভাই হচ্ছে গিয়ে। হ্যাঁ, মামুন ভাই কই, আপনি কোথায়? মামুন ভাই, মামুন ভাই বলেন একটু, এরপর হচ্ছে আমরা শেষের দিকে আর কি যাই। না ভাই, অনেক লম্বা হয়ে যাচ্ছে মনে হয়, আমরা বরং স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিয়ে ভাই এই এই কথা মোটামুটি বলে তো শেষ করে। আপনি পার পাইবেন না ভাই, বুঝছেন? আপনি ভাই, সবসময় একটু আমরা ইয়াতে তো, থাকেন ভাই। আমি আমি অত বড় রিসার্চার না, আমি তবে ওটাই জানি কিভাবে টিচারকে ম্যানেজ করতে হয়, কিভাবে ল্যাব চালাইতে হয়, কিভাবে। ও আচ্ছা, একটু বলে দেই আপনাদেরকে যে আমাদের মামুন ভাই কিন্তু সে এখানে ল্যাবের ম্যানেজার, বুঝছেন? মানে সে পুরো তার ল্যাবটাকে মানে সে কন্ট্রোল করে আর কি। আহ, এবং হচ্ছে এখানে সবকিছু আর কি দেখাশোনা করে, আমি যদি ভুল বলে না থাকি।